বাতি জ্বালাও। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি। বাট আজকে আসিফ ইমতাজ রবি একা না, ফাইনালি আসিফ ইমতাজ রবির সাথে একজন রয়েছেন, সেই একজনের পরিচয় দেব। তবে তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে আমরা আজকের শোটা ডিজাইন করা হয়েছে, আজকে কোনো গল্প গুজব হবে না। আজকে আমরা যে কথাগুলো শুনবো সেটা হচ্ছে অনলি তোমাদের কথা শুনবো, শুধু তোমাদের কথা শুনবো। তোমাদের যা কিছু সমস্যা আছে সেটা আমাদেরকে বলবা, এবং আমাদের মাঝে এক্সপার্ট লোক রয়েছেন যিনি তোমাদের সেই সমস্যার সমাধান দেবেন। এবং আমরা আজকে একটা সমস্যার সমাধানমূলক শো করব। আশা করি তোমাদের হয়তো এই ভুয়া শোটি ভালো লাগলেও লাগতে পারে। মেন্টোস বাতি জ্বালাও শোতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমাদেরকে ফোন করো। ফোন নাম্বারটি হচ্ছে 58151926। এই নম্বরে 58151926 অবশ্যই প্রথমে 02 দিয়ে দেবে, তাহলে আমাদের লাইনটা পাওয়া অনেক সহজ হবে। এবং আমার সাথে আজকে কে আছে? আমার সাথে যিনি আছেন তার পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই। তবে তোমরা যেহেতু রেডিও শোনো এবং তোমরা যেহেতু লেখাপড়া কেউ করো না, কাজে তোমাদের কাছে নতুন করে সেই পরিচয়টা অবশ্যই দেওয়ার আছে। আমার সাথে রয়েছেন ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ একজন তরুণ লেখক, তার বেশ কয়েকটি বই বাজারে রয়েছে, আমাদের বই মেলাতে রয়েছে। অসম্ভব জনপ্রিয় একজন তরুণ লেখক, অসম্ভব জনপ্রিয় একজন ফেসবুকার, যাকে বলা হয় ফেসবুক সেলিব্রিটি। একই সাথে তিনি অসম্ভব ক্ষুরধার একজন সাংবাদিক, একজন ছড়াকার, অসাধারণ। ইশতিয়াকের ছড়া একদম আমি আমার ভেতরের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, ইশতিয়াকের ছড়ার আমি একজন ভীষণ ফ্যান। ইশতিয়াক আহমেদ আজকে আমাদের অতিথি নয়, বা বলা যেতে পারে যে আজকে ইশতিয়াক আমার সাথে সমান তালে, ক্রিজের ওই প্রান্তে ইশতিয়াক তো এই প্রান্তে আমি, সমান তালে ব্যাটিং করবে। ইশতিয়াক, কি অবস্থা, কেমন লাগছে রেডিওতে? ধন্যবাদ রবি ভাই বিশেষ প্রশংসার জন্য। তবে প্রশংসার বেশিরভাগই আমার মধ্যে নাই। যাই হোক, ভাল লাগতেছে আজকে রাত করে এরকম আপনার শো অনেক মাঝে মাঝে শুনতাম, এবং আপনি খুব জনপ্রিয়, যতটা ফেসবুকে তার চেয়ে বেশি রেডিওতে। আজকে আপনার সাথে আপনার পাশে থাকতে পেরে অবশ্যই নিজেকে ভালো লাগছে। এবং আরেকটা কথা অবশ্যই ইশতিয়াক সম্পর্কে বলতে হবে, আমাদের লিসেনারদের একটা বড় অংশ আমরা প্রায় ফোন পাই নারায়ণগঞ্জ থেকে। ইশতিয়াক ইজ এ প্রাউড গাই অফ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের অত্যন্ত কৃতি একজন সন্তান, যে সবসময় পরিচয় দিতে ভালোবাসে যে আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। এবং নারায়ণগঞ্জে আমি কয়বার গেলাম ইশতিয়াক? সব মিলে 2 বার, প্রকাশ্যে 2 বার, গোপনে দুই তিনবার। গোপনে 1 বার গেছি, আর প্রকাশ্যে 2 বার গেছি। এই 3 বারই গেছি ইশতিয়াকের কাছে। প্রকাশ্যে তো একজন আমাদের একজন বন্ধু, একজন স্বজন মারা গিয়েছিলেন, তখন গিয়েছিলাম। তারপর একবার বেড়াতে গিয়েছিলাম, আর 3rd টাইম গিয়েছিলাম গোপনে, আমি এবং ঐশী দুজন আমরা ডেটিং করতে নারায়ণগঞ্জ গিয়েছিলাম। তখন ইশতিয়াক অ্যারাউন্ড দ্য হোল থিং, পুরো ব্যাপারটা সে অ্যারেঞ্জ করেছিল। ইশতিয়াক নারায়ণগঞ্জ এবং চাষারা, যখন নারায়ণগঞ্জ থেকে তোমরা কেউ ফোন দাও, আমি জিজ্ঞেস করি এই তোমাদের বাড়ি কই, চাষারা নাকি? কারণ ইশতিয়াকের বাসা একসময় সেই চাষারাতে ছিল, ডাউন চেম্বার ছিল ইশতিয়াকের বাসা। বাসা এখনো চাষারাই, বাসা এখনো চাষারাতে, কিন্তু ডন চেম্বার না, তাই তো ইশতিয়াক? এখন চাষারাই, কিন্তু ডন চেম্বার না, ডন চেম্বার না, ডন চেম্বার আরেকটা। এর আগে আমাদের একটা মেয়ে ফোন করছিল, শি ইজ ফ্রম ডন চেম্বার, এবং ভালো লাগছে। ইশতিয়াক, এবার বইমেলায় তোমার কি বই বেরিয়েছে? এবার বইমেলায় আমার বের হয়েছে, আমার বইয়ের নাম ছিল সিনেমা হলের গলি। সিনেমা হলের গলি, এই বইটা কি নিয়ে ইশতিয়াক? বইটা হচ্ছে বরাবরের মতোই হচ্ছে উপন্যাস। উপন্যাসটা এটা আমার 4র্থ উপন্যাস ছিল। 4র্থ উপন্যাস, হ্যাঁ, আচ্ছা, 4র্থ উপন্যাস ছিল। ও আরেকটা কথা ইশতিয়াক সম্পর্কে বলতে হবে, সেটা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে কিছু কিছু লিসনার ফোন দেয় যে ভাই আপনি বিচ্ছুতে কাজ করতেন না। ইশতিয়াক ওয়াজ দ্যাট গাই যে বিচ্ছুতে কাজ করতো। ইশতিয়াক সেই সময় থেকে খুবই জনপ্রিয় ফিচার লেখক, বিচ্ছুতে সে ফিচার লেখে খুবই নাম করেছিল, স্পেশালি তার ছড়ার জন্য সে খুবই বিখ্যাত ছিল ইশতিয়াক। এবং ইশতিয়াকের আরেকটা বড় পরিচয়, ইশতিয়াকের সব পরিচয় তো দেওয়া মুশকিল আছে। ইশতিয়াকের আরেকটা বড় পরিচয় হচ্ছে ইশতিয়াক একজন লিরিকিস্ট, মানে সে গান লিখে। হোপসো যে আজকে ইশতিয়াকের কয়েকটা গান আমরা শুনবো। ইশতিয়াক গান লিখে, গানের লিরিক লেখে, এবং একই সাথে ইশতিয়াক একজন ফিল্ম মেকার, তাই তো ইশতিয়াক? না, ফিল্ম মেকার না, একটা টার্গেট আছে, কখনো ফিল্ম বানাবো, একটা টার্গেট আছে। এবং আমি এটা আশা করি ইশতিয়াকের থ্রুতে আমরা মাঝে মাঝে কিছু সেলিব্রিটি নিয়ে আসবো, বিকজ ইশতিয়াকের সাথে লট অফ সেলিব্রিটি আর কানেক্টেড টু ইশতিয়াক। ইশতিয়াকের সাথে বেশ কিছু সেলিব্রিটি জড়িত। এবং জাহিদ, আমরা কি কোনো লাইন পাইছি কারো? হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
জাহিদ কি যে করলা, দুইটা ছেলে আরেকটা ছেলে ফোন কেন নিল? হ্যাঁ ভাই বলেন কি অবস্থা? জি ভাই, আমার নাম ধ্রুব, আর আমি সরি যে আমি একটা ছেলে, ঠিক আছে? কি নাম? আমার নাম ধ্রুব। ধ্রুব? জি আচ্ছা ধ্রুব, তোমার নাম হচ্ছে ধ্রুব, কিন্তু তুমি তোমার নামটা যেভাবে বলতেছো আমার নাম ধ্রুব, তোমার নাম ধোয়াধুয়ির কিছু নাই, তোমার নাম হচ্ছে ধ্রুব। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা। এই কবিতাটা কে লিখছে বলো তো? কবিতাটা কে লিখছে জানি না ভাই, গানটা শুনছি। আচ্ছা, কবিতাটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর গানটা গেয়েছে ইশতিয়াক আহমেদ। এনিওয়ে আমিও গাইতে পারি। হ্যাঁ ভাই বলো ধ্রুব, তুমি কোথা থেকে বলছিলা? ভাই আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমি খুলশি থেকে বলতেছি ভাই। চট্টগ্রামের খুলশি থেকে বলতেছো? ফাইন। চট্টগ্রামের খুলশিতে কে জানো ছিল, যে কেউ একজন ছিল, কারণ খুলশি নামটা সাত, চট্টগ্রামের খুলশিতে ছিল সাত ছিল হচ্ছে আমি মাঝখানে গিয়ে একদিন কিছুদিন ফিল্ম টিম বানাইতাম। ওই আপনার ওই একটা মেয়ে ফোন দিছিল মনে হয়, যে তার বাবা ট্রেনের ড্রাইভার খুলশি থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকজন লিসেনার আছে যার বাবা হচ্ছে খুলশির ওইখানে থাকে, সে ড্রাইভার। আমার আব্বু অবশ্য রেলে জব করে, কিন্তু আর কি অনহল। আচ্ছা যাই ভাই, আমি যে জন্য ফোন দিচ্ছি, তার আগে আমি তোমাকে বলে নেই ধ্রুব, তুমি কি জানো ধ্রুব নামে একটা খুব বিখ্যাত ক্যারেক্টার আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, তাই না? দূরবীন উপন্যাস। কোন মুখোপাধ্যায় বললেন? আমি নামই শুনে নেই। তুমি কি লেখক ইশতিয়াক আহমেদের নাম শুনছো? লেখক ইশতিয়াক আহমেদের নাম এই যে কিছুক্ষণ আগে আপনার মুখে শুনলাম ভাই। আচ্ছা, এর আগে শোনা নাই? তুমি লেখক আসিফ ইন্দাস রবির নাম শুনছো? আমি অবশ্যই আসিফ ইন্দাস রবির নাম শুনছি, এবং আপনার এটা তো রেডিও থ্রুতে শুনছো, এমনি শুনছো? আপনার ফেসবুকে 2012, 13, 14, 15 সবগুলা স্ট্যাটাস আমার লাইক আছে। আপনি আপনার সবগুলাই কমেন্ট করছে, আপনার জীবনে মনে হয় দেখানো তো নাই, রিকোয়েস্ট একসেপ্ট করেন। যেটা ওই দুঃখের কথা না বলি ভাই, এখন সেটা আমি যেটা বলতে চাইছি, আপনার প্রবলেম হইলো যে আপনার কাছে যদি কেউ মানে ভিকারুন্নেসার কোনো মেয়ে অথবা রাইফেলসের কোনো মেয়ে যদি ফোন দেয়, তাইলে আপনার সাথে সাথে তাদের নাম্বারটা মানে নিয়ে নেন, বা ফেসবুক আইডি নিয়ে নেন, ঠিক আছে? কিন্তু মানে অর্ডিনারি যে মেয়েগুলো ফোন দেয়, ঠিক আছে, আপনি পচানোর সময় পচানো হইলো ওই আপনার এই যে ছাগলি গুলাকে পচানো, কিন্তু আমি জীবনে দেখিনি যে রাইফেলসের অথবা ভালো ভালো কোনো এরকম আছে। বলেন ভাই, শুনতে মজা পাচ্ছি। আর রাজীব ভাইরা আসলে খুব কি বোরিং একটা শো, মানে খালি ফোন দেয়, মানে কি মানে আগে কি সুন্দর কেমন যেন একটু লাগছে। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে, আপনার কথা শেষ হয়েছে? আচ্ছা বলেন, আলো শুনে নেই। আর ওই ইশতিয়াক ভাই না, কি আসতে ইশতিয়াক ভাই? হ্যাঁ ইশতিয়াক ভাই। হ্যাঁ, উনি লেখছে কি অলিগলি না কি গলি, সিনেমা হলের গলি। অবশ্যই ভাই, আমি যদি সুযোগ হয় আমার পরীক্ষার সামনে, পরীক্ষাটা পরে আমি অবশ্যই বলতে যা আছে আমি অবশ্যই চেষ্টা করবো। আর আপনাদের কাগজের নৌকা বইটা ভাই আমি পড়ার অনেক শখ, আমি যদি ঢাকা যাই তাহলে অবশ্যই আমি আপনাকে পিডিএফ লিঙ্ক দেবো, কোনো সমস্যা না, আপনি পড়ে দিয়ে। আচ্ছা ধ্রুব, আপনি ফোন রাখেন, আপনার সাথে ভাই দুইটা কথা আছে। দুইটা কথা না, 20টা কথা বলে। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই শোতে আজ অব্দি ভিকারুন্নেসার কোন মেয়ে ফোন দেয় নাই, বাট রাইফেলসের কয়েকটা মেয়ে ফোন দিছে। ইটস ট্রু। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, এই যে আপনি তো বললেন যে আমি বললাম, তা আজকে যে তুমি করে বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো বললা যে আমি বললাম, তা আজকে এই শো যারা প্রথম শুনতেছে তারা তোমার এই বললাম শুনে কি ভাববে যে আমরা শুধু ভিকারুন্নেস এবং রাইফেলসের মেয়েদেরকে প্রায়োরিটি দেই এবং তাদেরকে পচাই না। ভিকারুন্নেস এবং রাইফেলসের বাইরে কোনো মেয়ে যদি ফোন দেয় তাহলে আমরা তাদেরকে পচায়া ধুয়ে ছাতা বানায় ফেলি। মানে আমি নফল নামাজ পড়তে বুঝছেন, যে যাতে আপনি আজকে আমাকে না পচান। না আমি ভাইয়া তোমাকে একদমই পচাবো না। হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে এইটা যে তুমি যেভাবে বললা, ওকে, তোমার বলার স্বাধীনতা আছে, তোমার ফোন, তুমি টাকা খরচ করে ফোন দিচ্ছ, না টাকা খরচ করছি ভাই, গ্রামীণ থেকে 30 টাকা ধারায় না, 30 টাকা ধারায় না। দ্বিতীয় কথা বলছো যে ভিকারুন্নেসা কিংবা রাইফেলসের কোন মেয়ে কমেন্ট করলে বা ফোন দিলে আমরা তাদের নাম্বার রাখি। ফেসবুক না ফেসবুক আমি একটু বলি, বিষয়টা হচ্ছে সে কিন্তু মানে রেডিওর এটা বলে নাই, সে বলছে আপনি ফেসবুকে তাদের অ্যাড করে নেন। সেটা আমাকেও অনেকদিন পরে আপনি ঝুলিয়ে রেখে তারপর হচ্ছে আমার একটা ফেক আইডি আছে মেয়ের নামে। হ্যাঁ, সেটা প্রথম অ্যাড করেছিলেন রবি ভাই। এটা হলো যে তার আমি প্রত্যেকটা পোস্ট পড়ি, প্রত্যেকটা পোস্টে কমেন্ট করি এবং প্রত্যেকটা পোস্টে আমি লাইক দিই। ইভেন আমি 2012 থেকে, ঠিক আছে, জি, আমি আপনার নামটা দেখেছি রবিবার প্রোফাইলে অনেকবার।
জি জি, থ্যাংক ইউ ভাইয়া আপনার। আমার আর সেটা বলতে চাইছি আর কি, যে আমি কি দোষটা করছি সে আমার ফেসবুকে অ্যাড দেয়নি। হ্যাঁ, আর যদি মানে এইটা আসলে আমি রবি ভাইরে পার্সোনালি বলতে পারবো যে আমার অধিকার আছে তার ফেসবুক আইডিতে আমার অ্যাড দেওয়া, কারণ আমি প্রত্যেকটা এবং আমার ফেসবুক আইডি নিয়ে দেখেন ভাইয়ার অনেকগুলো পোস্ট আমি কপি করেও মারি দিচ্ছি, ঠিক আছে, ম্যাক্সিমাম ফুলকপির পোস্টটা। আপনি কি দিচ্ছেন ভাই, কি যেন বলে, এই ভালো কপির কথা বলে আমাদের ফেসবুকে কপি, একটা স্পেশাল টপিক আমাদের কথা বলার কথা। বাট ভাই তুমি যে আমার পোস্ট কপি করে তুমি ক্রেডিট দিছো নাকি তোমার নিজের নামে চালাইছো? অবশ্যই নিজের নামে, কেন ক্রেডিট দিব? আপনি যদি আমার ফেসবুকে আপনার ফ্রেন্ড বানাইতেন তাহলে আপনার পোস্ট আমি শেয়ার করতাম, আমি কোনো পোস্ট দিতাম না, ঠিক আছে। যেহেতু ফ্রেন্ড বানাই নাই কাজে তুমি আমার পোস্ট নিজের নামে চালাই দিচ্ছ, এই তো? অবশ্যই চালাবো। তোমার মতো সন্তান ঘরে ঘরে আমাদের দরকার। ধ্রুব তোমাকে ইস্তিয়া কিছু বলবা? না ধ্রুব মানে বললাম তোমার মতো সন্তান বাংলাদেশে ঘরে ঘরে দরকার, ঠিক আছে? তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে ধ্রুব। ধ্রুব তুমি আমাকে জাস্ট একটা ফেভার করবা ভাইয়া। জি বলেন। তুমি জাস্ট আমাকে একটা ইনবক্স করবা। রবি ভাই এটা কিন্তু সবাইকে বলেন মোটামুটি। না ভাই করছি ভাই, ঠিক আছে, আপনারা ফেসবুক আইডিটা নেন না ভাই? অবশ্যই নেব, তুমি ইনবক্স, কারণ আমি তো তোমাকে আদারওয়াইজ খুঁজে পাবো না, তুমি আমাকে ইনবক্স করো। আমার ফেসবুক আইডির নাম হলো আরজে স্পেস ধ্রুব স্পেস টেক্সট, আরজে ধ্রুব টেক্সট। তুমি আরজে মানে আপনাকে আমি খুব ভালোবাসি ভাই। আমি নামাজ পড়ে প্রত্যেকদিন দোয়া করি, আমার দাদা মারা গেছে, দাদার জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করি যাতে আপনি বাঁচে থাকেন, ঠিক আছে। আর আরজেদের খুব ভালো। আর আমার নাম ধ্রুব, আর টেক্সট বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পড়া খুব শখ, সামনে তো 5 মাসের জন্য লাগাইছি আর কি। আচ্ছা। আর আজ যেটা লাগাইছো, কারণ আজ যেটা তুমি খুব ভালোবাসো। অবশ্যই না, আমি ফিল্ম দেখি না, সাকিব খান তার নেই, আর সারাদিন রেডিও আর আশিজনক ছবি। আমার জীবনটাই হলো আশিজনক ছবির মধ্যে আটকে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো। তুমি জাস্ট আমাকে একটা ইনবক্স করো অথবা আমাকে মেনশন করে একটা কমেন্ট করো, যাতে আমি ইজিলি আমার ওই 10-12 জন কমেন্ট একসাথে করলে সবারটা তো আলাদা করে দেখা যায় না, তাই তুমি কোনো একটা পোস্টে কমেন্ট করো যাতে আমি তোমাকে আইডেন্টিফাই করতে পারি এবং মনের আনন্দে তোমাকে আমি ব্লক করতে পারি। বিকজ someone who is copying my status and not giving my credit line, I must block him or her. I'm sorry to say, ধ্রুব। Anyway, মানে ধ্রুব একটা খুব ভালো কথা বলছে। আমরা এটা গত সপ্তাহে এই টপিকটা আমাদের একদম শেষের দিকে উঠছিল, সেটা হচ্ছে যে আমাদের ফেক আইডি নিয়ে আমাদের একটা এখান থেকে মানে একটা কথা বলার কথা ছিল, ওইটা নিয়ে আমরা অবশ্যই আজকে কোনো একটা ফাঁকে সিরিয়াসলি আলোচনা করব। তবে তার আগে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। এবং ইতিহাস, ধ্রুবর কথা শুনে তোমার অনুভূতি কি? অনুভূতি খুবই ভালো ছিল প্রথম দিকে, কিন্তু যখন দেখলাম যে তার জীবন রবিময় তখন খুব হতাশ হয়ে গেছি, যে তার পতন দেখে। সে যখন আমাকে পচাচ্ছিল তখন তোমার খুব ভালো লাগছিল, কিন্তু যখন তুমি দেখলা যে তার জীবন রবিময় তখন তুমি খুব হতাশ। কেন হতাশ? মানে রবির মতো হইলে সমস্যাটা কি এক বলো তো? রবির মতো হলে নানাবিধ সমস্যা আছে। আপনাকে আমি চিনি 16 বছর ধরে। আচ্ছা, 16 বছরের বিশাল ইতিহাস এখন আর বলা যাবে না। না, এইটা একটা কথা ইস্তিয়াক, আমরা জাস্ট বিরতির পর থেকে তোমার কাছ থেকে শুনবো আমার 16 বছরের ইতিহাস। বিকজ বাঙালি ইতিহাস বিস্মৃতি পরায়ণ একটা জাতি এবং আমি নিজের ইতিহাস পুরোটাই ভুলে গেছি। সো দিস ইজ দ্য চান্স, যে এই চান্সে যদি আমি তোমার কাছ থেকে আমার বিগত 16 বছরের কেলেঙ্কারি সমূহ জানতে পারি। কোথাও যাবে না বন্ধুরা, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ইস্তিয়াক আহমেদ বলবে আসিফ ইমতাজ রবির বিগত 16 বছরের কেলেঙ্কারির ইতিহাস সমূহ। ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবে না। মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত লেখক, তরুণ লেখক। প্রখ্যাত লেখক বলে অবশ্যই আগে তরুণ বলতে হবে, আদারওয়াইজ বেশি বলা হয়ে যাবে। প্রখ্যাত তরুণ লেখক ইস্তিয়াক আহমেদ। হ্যাঁ ইস্তিয়াক, বিগত 16 বছরের কেলেঙ্কারি ইতিহাস তুমি বলবা বলে কথা দিয়েছিল, বলো। বিগত 16 বছরের তো বলা যাবে না। আজকে একটা কাকতালীয় ভাবে এইখানে আসার আগে একটা পুরাতন পোস্টে একজন লাইক দিল। তা আমি সেটা খুলে দেখলাম যে 2004 সালের ঘটনা। আমার যেদিন চাকরিতে জয়েন করি যুগান্তরে, আপনার সাথে মানে দেখা, মানে প্রথম অফিসিয়ালি জয়েন করা সেই বাজে সময়টা আর কি, সেই অভিজ্ঞতা নিয়ে একজন মানে একটা পোস্ট দিয়েছিলাম আমার চাকরি জীবনের 10 বছর নিয়ে। আমি সেটা কি পড়ে শোনাবো না ওইটার গল্পটা বলবো? যেটা খুশি তোমার। আচ্ছা, একটু পড়েই শোনাই বিষয়টা। মানে প্রথম পার্টটা একটু পড়ি। 2004 সালের নভেম্বরের 1 তারিখ রবি ভাই বেশ দিক নির্দেশনা দিয়ে বললেন,
খুব সকালে আসতে হবে। আমি অবশ্য আরো আগে চলে আসবো। আমিও বললাম যে আরো আগে চলে আসবো, অফিস টাইম বলে একটা কথা প্রথম দিন। তা আমিও বেশ সিরিয়াসলি বিষয়টা নিয়ে শুরু করলাম সকাল থেকে দিন। তারপর হঠাৎ করে একটা 10 মিনিটের কাজ করতে গিয়ে 3 ঘন্টার একটা ঝামেলায় ফেসে গেলাম। তো 11টায় অফিস থাকতে হবে রবি আমাকে বলে দিল, কিন্তু 3 ঘন্টার সেই ঝক্কিতে আমি গিয়ে পৌঁছাইলাম 2টায়। গিয়ে ভাবলাম যে রবি আজকে ব্যাপক ভাব নিবে যে তোমার প্রথম দিন চাকরি, তুমি আসলা না, এত দেরি করলা। গিয়ে দেখি রবি তখনও আসে নাই। তাই আমি ভাবলাম যে রবি বোধহয় এত সিরিয়াস, তার তো না আসার কোনো কারণ নাই, সে বোধহয় অফিসে কোথাও আছে। তো আমি ঘুরে টুরে দেখলাম যে আসলে কোথাও নাই, এবং রবিবার সিরিয়াসনেস এত বেশি ছিল যে রবিবার ওই দিন প্রথম দিন অফিসে আসে নাই। এইটা হচ্ছে আমার এই যে আজকে একজন লাইক দেওয়ার কারণে কাকতালীয় ভাবে মিলে গেল। এটা হচ্ছে আপনার প্রথম কেলেঙ্কারি না, এটা হচ্ছে আপনার একটা বিশেষ গুণ যে সময় দিয়ে সময়ের মূল্য আপনি আসলে কত সিরিয়াসলি নেন, সময়টাকে আপনি কতটা সময়নিষ্ঠ আর কি। আরো ঘটনা আছে, এখন এগুলি তো আর বলা যাবে না। বলো না। যেমন আজকে আমি ইস্তেককে বলছি যে এট এনি কস্ট এবিসিতে তুমি 10টার মধ্যে থাকবা, রাত 10টার মধ্যে। আপনি কখন থাকবেন? আমি 10টা 10:15 মধ্যে চলে আসবো। ফাইনালি আমি আসছি 11টায়, তাই তো? 11:10 আসছি। তো ইস্তেক আজকেও রেডিওর প্রথম দিনে তার যুগান্তরে যেমন আমি তাকে বলছি সকাল 11টায় আসতে, ইস্তেক আসছে 2টায়। আইসা দেখে আমি অফিসে নাই, ওই দিন আমি অফিসেই আসি নাই। আজকে এবিসির প্রথম দিনে আমি তাকে 10টায় আসতে বলছি, সে আসছে 10:15। আইসা দেখে যে আমি আসছি 11:10। আরেকটা ফোন আছে। হ্যালো, কে বলছিলেন? আজকে সব ছিল কেন, তাই নাকি? কে বলছিল? তুমি বারবার ফোন দাও কেন? তোমার সমস্যা কি? আর কোনো কাজ নাই তোমার? রাখো ফোন। হ্যালো, কি মন খারাপ করছো? বলো ভাই। খুব ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কথা আছে। হ্যাঁ বলো। ভাই। জি ভাই, আছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই রবি ভাই যখন ফার্স্ট এবিসিতে জয়েন করছিল, তখন রবিকে বলা হয়েছে যে মাসে বেতন বলা হয়েছে যে হ্যালো। আচ্ছা, লাইটে কেটে গেছে। কিবরিয়া ভালো একটা গল্প বলতে চাইছিল, কিন্তু নিজেই এত প্যাঁচ লাগাই ফেলছে যে সে আর গুছায় গল্পটা বলতে পারে নাই, পরে লাইন কেটে দিচ্ছে। হ্যাঁ, ইস্তেক বলো যে আমার কি হইতে পারে, কিবরিয়ার গল্পটা কি দিয়ে শেষ হইতে পারে? আপনার ওই যে সময় নিয়ে আপনার যে ধরনের কাহিনীগুলো আছে, সে হয়তো সেই রকম একটা কিছু বলবে। এবং আপনি যে আপনার যে বানিয়ে বলার দুর্দান্ত যে ক্ষমতা, এইটা আমার শ্রোতারা শুনতে চায়। যে আমার শ্রোতাদের ধারণা যে আমি বানিয়ে কথা বলতে পারি না, আমি যা বলি সব সত্যি বলি। এগুলি আপনার স্ট্যাটাস পড়লেই ভালো করে বোঝা যায়। যে দেখা গেছে 1983 সালে আপনি হঠাৎ করে একদম পানিতে পড়ে গেলেন। বিষয়টা এমন হতে পারে যে আপনি পানিতে, রাস্তার পাশে ছোট রাস্তায় জমে থাকা পানিতে পড়ছেন, কিন্তু আপনি যখন লিখেন তখন সেটা একটা পুকুর বা প্রায় নদীতে নিয়ে যান, এবং সেটাতে যে আপনার যে স্ট্রাগল একটা আপনার যে দীর্ঘ সেখান থেকে যে উঠে আসার যে গল্প, এবং সেটা কোন অর্থে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের চেয়ে কম হয় না। আপনার লেখার যে শক্তি এবং বানিয়ে বলার যে ক্ষমতা, কিন্তু একজন লেখকের তো বানিয়ে বলার ক্ষমতা থাকতে হবে, এটা থাকার তল্লাই না। এখন যে বানিয়ে বলাটা পাবলিক ধরে ফেলতে পারে সেটা তো বিপদ। আমারটা কি তোমার ধারণা পাবলিক ধরে ফেলতে পারে? আমরা তো ধরতে পারি, সে তুমি ধরতে পারো, কিন্তু পাবলিকও ধরতে। পাবলিক আমি শ্রদ্ধা রেখে বলছি, পাঠক এবং শ্রোতারা খুব সচেতন এখন। আমার সমস্ত মিথ্যাটা ধরতে পারে, হয়তো ধরতে পারে, বলে না আপনার ভালো বলছেন। এবং মিথ্যার একটা মজা আছে। আমি যদি একজন মিথ্যা বলতেছে, আমি যদি সেটা সত্যটা জানি, সেই মিথ্যাটা খুব উপভোগ্য হয়। আচ্ছা আচ্ছা। এবং আপনাকে নিয়ে খুব মজা পাওয়া যায়। হ্যাঁ, মজা পাওয়া যায়। হ্যালো, কে বলছিলে? হ্যালো। হ্যাঁ, কি বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি সারা বলছিলাম। হাই সারা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। সারা, তুমি কোথা থেকে বলছিলে? আমি ঢাকা থেকে বলছিলাম। ঢাকার কোন জায়গা? ঢাকা তো অনেক বড় একটা জায়গা। ঢাকা অনেক বড় একটা জায়গার মধ্যে ও যেই জায়গাটায় রাস্তা কাটা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, আমি একদম সেই জায়গা থেকে। মগবাজার? জি। মগবাজার থেকে। সারা, তুমি কি করো? সোনামালিকটা আমার। আমি এই তো পড়াশোনার পাঠটা কিছুদিন আগেই মাত্র শেষ করলাম। সারা, বাই এনি চান্স তুমি কি ম্যারিড?
নো, এখনো আপনার এত ব্যাড লাকটা এতই ভালো হয়ে যায়নি। আচ্ছা, আমার ব্যাড লাক এতই ভালো হয়ে যায়নি। সারা, তুমি কোথা থেকে পাশ করছো? আমি হ্যাঁ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUB। জি। আচ্ছা, কোন সাবজেক্ট ছিল তোমার সারা? আমি BBA MBA করেছি, মেজর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড HRM ছিল। সারা, তোমাকে আমি খুব সিরিয়াসলি একটা কথা বলি স্যার, আমি খুব ব্যাড লাক আমার যে আমি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, একদমই আমি জানি, আমি বুঝতে পারি। হ্যাঁ, এবং তুমি যদি আমার ছোটবেলার স্বপ্নের দিকে তাকাও তাহলে তুমি দেখবা যে আমি ছোটবেলা থেকে আমার বাবাও চাইতো, ইভেন আমার দাদা তিনিও চাইতেন যাতে আমি AIUB-তে BBA করি। বাট সেই সময় AIUB-র টিউশন ফি এত বেশি ছিল যে আমার দরিদ্র পিতা এবং দাদার পক্ষে সম্ভব ছিল না আমার এক্সপেন্সটা জোগাড় করা, পড়ালেখা খরচটা জোগাড় করা। তো বাধ্য হয়ে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। কিন্তু আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম যে কোনোদিন যদি সুযোগ হয়, এবং আমার দাদাও বলছিল যে আমার বংশের মানিজ্য রাখতে হলে AIUB থেকে BBA MBA করেছে এমন কোন মেয়েকে যেন আমি আমার ঘরে বউ করে আনি। সারা, তুমি কি জানো যে এই রেডিও শো আসলে কোন রেডিও শো না, এটা একটা সার্চ ইঞ্জিন। আমি এতদিন ধরে 2 বছর ধরে শোটা করে যাচ্ছি জাস্ট এমন একজন মানুষের খোঁজে যে AIUB থেকে BBA MBA কমপ্লিট করেছে। নট অনলি দ্যাট সারা, আচ্ছা আচ্ছা, তুমি জানো যে আমার নামে প্রথম অক্ষর 4? আর তোমার নামের প্রথম অক্ষর কি? এস। হ্যাঁ, SR। SR পরিবহন নামে একটা পরিবহন আছে। সেই পরিবহনে তো আমাদের ওঠার সুযোগ এখনো হয়নি। আপনি উঠতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা উঠতে চাচ্ছি। তুমি আর আমি মিলে এমন একটা পরিবহন গড়ে তুলবো, সত্যিকার অর্থে একটা SR পরিবহন, যেখানে গন্তব্য থাকবে কেবল সুখ, যাত্রাপথে কোনো বিঘ্ন থাকবে না। সারা, লক্ষ্মী সোনাটা আমার, দেরি না করে এখনই তোমার ফেসবুক আইডিটা বলে ফেলো। আমাদের অনেক আগ্রহী শ্রোতারা অপেক্ষা করছেন, বসে আছেন তোমার ফেসবুক আইডি পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আগ্রহী শ্রোতাদের আগে একটু আমি আগ্রহী হয়ে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, প্লিজ করো। ওই যে রাজীব ভাইয়া বেশ কয়েকদিন যাবৎ তাকে শুনতে পাচ্ছি না, সেটার বিশেষ কোনো কারণ যদি একটু জানা যেত। অবশ্যই আমি তোমাকে বিশেষ কারণটা জানাবো সারা, কিন্তু সেটা জানাবো হচ্ছে অন এয়ারে, সেটা জানানো যাবে না। তোমার কথাটা শেষ হওয়ার পর তুমি লাইনটা কেটো না, আমি তোমাকে পার্সোনালি জানিয়ে দেবো যে বিশেষ কোন কারণে রাজীব আমাদের সাথে শোতে আননি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কথা বলি। তুমি কি ম্যাটারনিটি লিভ বলে কোনো ব্যাপার জানো? ম্যাটারনিটি লিভ বুঝো তুমি? ম্যাটারনিটি লিভে আছেন না? না, আমি তো সেটা বলি না, এটা জানো কিনা জানতে চাইলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জানি তো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এখন অন্য আলোচনায় যাই। হ্যাঁ সারা, বলো তারপর তোমার ফেসবুক আইডিটা বলো। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে যে আমি আপনার ফেসবুকে ফ্রেন্ড হিসেবে আছি। ও তাই নাকি সারা? বলো তো, বলো তো একটু দেখে। আমি ওই সারাটা, ওই যে লাস্ট ইয়ার কল দিলাম, তারপর আমাকে ফেসবুক দেখার পরে ওই যে আমি হারাই গেলাম, আমি হচ্ছে ওই সারাটা। কোন সারাটা বলো তো? সারা আমার নামের তোমার? হ্যাঁ হ্যাঁ, সারা মেহজুবা। মেহজুবা, দেখি তো সারা মেহজুবা। এই মেহজুবা বানানটা বলো। MAHA। দাঁড়া, ওয়েট, MAHA। হ্যাঁ, MAHA। এটা কি প্রাইম ব্যাংক লিমিটেড? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইম ব্যাংক লিমিটেড। দাঁড়াও তো, তুমি প্রাইম ব্যাংকে কাজ করো? না, আমি ইন্টার্ন করেছিলাম। ও, তুমি ইন্টার্ন করেছিলে? কয়েকদিন আগেই ইন্টার্ন শেষ হলো। কেন তুমি ইন্টার্ন করলো অথচ করলাম না? কি করলাম না কন্টিনিউ করলাম না প্রাইম ব্যাংকের সাথে? না, আর কন্টিনিউ করতে ইচ্ছা হলো না। কেন হলো না? তুমি কি জানো যে প্রাইম ব্যাংকে আমার প্রচুর টাকা গড়াগড়ি খাচ্ছে? তুমি কি জানো ABC স্যালারি অ্যাকাউন্ট কি স্টিল উইথ প্রাইম ব্যাংক? ইয়েস, ABC স্যালারি অ্যাকাউন্ট প্রাইম ব্যাংকে। আমি এত ইনফরমেশন আগে যদি জানতাম তাহলে তো একদমই প্রাইম ব্যাংকে ছাড়তাম না। ওকে সারা, তোমার সাথে কথা বলে। আচ্ছা, তুমি কি বিশেষ কোনো কারণে ফোন দিছিলা সারা? হ্যাঁ, আমি রাজীব ভাইকে অনেক মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, রাজীবকে এটা আমরা জানিয়ে দেবো যে রাজীবকে তুমি ভীষণ মিস করছো,
ওকে সারা, তোমার সাথে আবার দেখা হবে, কথা আর হবে। আমি আরেকটা কথা বলার জন্য ফোন দিয়েছি, সেটা হচ্ছে যে ভাইয়া আমি জাস্ট আপনার গল্প বলার অনেক বড় একটা ফ্যান। আমি এই এপিসোড গুলো আমি খুব খুব এনজয় করি, যেই এপিসোড গুলো আপনি গল্প বলেন। আর আপনি যে গল্পগুলো বলেন আমি রেকর্ড করে রাখি, দেন পরে আমি আম্মুকে শোনাই। মাঝে মাঝে কিছু গল্প খুব ভালো লেগে গেলে আমি আম্মুকে শোনাই, এন্ড আম্মুরও খুব ভালো লেগেছে। কাজেই সারা, আর দেরি না করে তোমার মাকে আসল কথাটা বলেই ফেলো। আচ্ছা আচ্ছা, কি আসল কথা? স্যার পরিবহনের কথাটা না? এক্স্যাক্টলি স্যার পরিবর্তন কথা একদমই, আমি বলে দিব। তোমার বাবা কি করেন সারা? সার্ভিস হোল্ডার। মানে সার্ভিস হোল্ডার তো সবাই, আমরা কিছু না কিছু হোল্ড করি। কি ধরনের সার্ভিস উনি হোল্ড করেন? উনি জিপার ইন্ডাস্ট্রিজে আছেন। জিপার ইন্ডাস্ট্রিজ মানে ওই যে আমরা প্যান্টের জিপার লাগে ওই টাইপের জিপার, ব্যাগের জিপার, ইয়ের জিপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও রিয়েলি রিয়েলি? এখন ওই ইন্ডাস্ট্রিটা ভিজিট করতে ইচ্ছা করছে না? না না না, যে যিনি ট্রেনের ড্রাইভার ছিল তার যেরকম আমার ট্রেনে চড়তে ইচ্ছা করছে। তুমি জানো কিনা জানি না যে একটা সামান্য জিপারের অভাবে আমরা বোতাম দিয়ে কাজ চালাই। জাহিদের বোতাম, আমার বোতাম। বাট ছোটবেলা থেকে জিপারের প্রতি আমাদের দারুণ দুর্বলতা, এবং এই দুর্বলতা। এমনি তোমার বাবার স্যালারি রেঞ্জ কেমন? তোমার বাবা পয়সাপাতি কেমন পান মাসে? একদমই পান না। ওই যে এসআর পরিবহনে আগে চড়ে রয়েছে, এই জন্য একদমই পান না। না পাইলে নাই। তুমি তোমার বাবা যদি ডেইলি ধরো 10 কেজি করেও জিপার সরায়, মাসে তো একটা বিগ ভলিউম আসার কথা জিপার বিক্রি করে। মানে আমি যেটা মানে সারা কাম টু দি পয়েন্ট, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি আমার সাথে পালাও তাহলে বাসা থেকে কি পরিমাণ ক্যাশ পাত্তি নিয়ে তুমি পালাতে পারবা? আপনার সাথে পালানোর চিন্তাটা তো এখনো করি নাই, মানে যদি কারোর সাথে পালাও, আমার সাথে না হোক, ইস্তিয়াকের সাথে হইতে পারে, জাহিদের সাথে হইতে পারে, চিন্তা কোনো ক্যাশ নিয়ে পালাবো না। যার সাথে পালাবো সে যদি মানে সে ক্যাশ নিয়ে আসবে, সেই এক্সপেক্ট করেই বেরোবো চিন্তা করছি। সারা তোমাকে খুব সিরিয়াসলি একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি একদমই মনে করবা না, তাই তো? হ্যাঁ হ্যাঁ কথা দাও তুমি মনে করবা না। মনে করার মতো হলো করতেও পারি। না না না, তাহলে বলার দরকার নেই, তাহলে বাদ দাও, আরেকদিন বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর বলার দরকার না, আমি বলি তারপর প্লিজ সারা। আচ্ছা, জাহিদ তোমাকে এই প্রথমবারের মতো, জাহিদ প্রথমবার না দ্বিতীয়বারের মতো জাহিদ কোন লিসেনারের ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করলো। প্রথম যার ব্যাপারে রিকোয়েস্ট করেছিল তার নাম ছিল নিমু, সে আর আমাদের মাঝে নেই। এবং এই দ্বিতীয় তোমার ব্যাপারে রিকোয়েস্ট করলো। তোমাকে যেন একটা কথা বলে দেই, আই লাভ ইউ সারা। এটা হচ্ছে জাহিদের পক্ষ থেকে। ওকে, তাকে বলে দেন আই লাভ ইউ টু ভাইয়া। নট ভাইয়া, জাহিদ তোমার ভাইয়া হবে কোন দুঃখে? তোমার ভাইয়া আমি, তোমার ভাইয়া ইস্তিয়াক, জাহিদ হচ্ছে তোমার কি বলবো, মানে তুমি আমাকে আর ইস্তিয়াককে তোমার ভাসু হিসেবে ট্রিট করতে পারো, বাট জাহিদ ইজ দি রাইট পারসন টু কমিউনিকেট। হ্যালো হ্যালো, লাইন কি চলে গেছে? অদ্ভুত ব্যাপার। জাহিদ তুমি কেন? ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবে না, ছোট্ট একটা বিরতি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন ইস্তিয়াক আহমেদ, এবং আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে, আমরা চলে যাব সেই ফোনে। হ্যালো, কে বলছিলে? আমি মিতু বলছি। হাই মিতু, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মিতু তুমি আইয়ারের মিতু, তাই তো? হ্যাঁ আমি আইয়ারের মিতু। আচ্ছা মিতু, তুমি আগে বলো। আমি আমার শ্রোতাদের কিন্তু জানিয়ে নেই যে আমি গত সপ্তাহের কথা, আমার ইউনিভার্সিটির টিচার আমাকে হঠাৎ করে দুপুরবেলা ফোন দিয়েছে, এবং আমি তার ফোন পেয়ে এত অবাক হয়েছি, মাহবুব স্যার, আমাদের ইউনিভার্সিটির স্যার, কারণ আমি ওনাকে অনেকবার ফোন দিয়েছি, উনি ধরেন নাই গত 1 বছর আগে। তারপর ওনাকে ফোন দিয়ে আমি বন্ধ করছি, উনি ফোন দিয়ে আমি খুব অবাক হয়েছি। ফোন দেওয়ার পর উনি ফোন ধরে বললেন, তুমি আমার নামে রেডিওতে কিসব বলো, কি বলছো আমার নামে? খুবই খেপে গেছে। আমি কিছু বলিনি ভাইয়া। তারপর আমি বললাম, স্যার আমি তো আপনার নামে অনেক কথা বলছি, 10-15টা শোতে আপনার কথা বলছি, রেডিও টিভি অনেক জায়গায়। পরে স্যার দেখে এসে দিল, এবং পরে বুঝলাম যে মিতু খুব সম্ভবত তুমি স্যারকে কিছু বলছো, তাই তো? আমি কিচ্ছু বলিনি ভাইয়া। তুমি স্যারকে তাহলে কি বল? স্যার কিভাবে জানলো যে তাকে নিয়ে এই রেডিওতে কথা হয়? আমি তো শুধু বললাম যে আপনারা কত সালে স্যার রবি ভাইয়াদেরকে নিয়ে ট্যুরে গেছিলেন, তো স্যার বললো যে আমরা তো কবে গেছি, কততম ব্যাচ, মুসা ভাইয়ের কথা বললাম, আপনার কথা বললাম, তখন বললো যে আচ্ছা ও
রবি তারপরে আপনাকে সাথে সাথে ফোন করে বলছে, কিছু না শুনেই ফোন করে বলছে, কিছু না শুনেই ফোন করে বলছে। আচ্ছা, আমি একটু আমার লিসেনারকে বলি, সেটা হচ্ছে যে আমি আইআরে পড়তাম এবং আমি ছিলাম আইআর 4th ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের যখন লেখাপড়া শেষ হলো তখন ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী অনার্স শেষ করার পর ইউনিভার্সিটির টাকায় একটা ট্যুর হয় ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, এবং এই ট্যুরটা বেশ বড় ট্যুর। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, সেন্ট মার্টিন, এই কয়েকটা বেল্ট ইউনিভার্সিটি তাদের দিতে, আমাদের খুব নামমাত্র কিছু টাকা দিতে হয়, পুরো টাকাটা ইউনিভার্সিটি দেয়। তো এরকম আমাদের আইআর ট্যুরের আয়োজন করা হইলো, কিন্তু ওই যে নামমাত্র যে খরচটা, আমার খেয়াল আছে তখন 1500 টাকা ছিল হচ্ছে পার হেড চাঁদা। সেই 1500 টাকা, মানে আমরা 60 জন ছিলাম, সেই 1500 টাকা চাঁদা দেওয়ার কিন্তু সামর্থ্য এই 60 জনের ছিল না। তো সব মিলে বোধ আমরা কত 30 জনের মতো গেলাম এই ট্যুরে। 1500 টাকা মানে সিরিয়াসলি এটা বিগ ডিল ছিল সেই সময় 1500 টাকা দেওয়াটা, আর এটা অনেক টাকা ছিল। এবং আমার খেয়াল আছে সেই সময় একটা হানিফের বাস রিজার্ভ করা হয়েছিল 30 জন কিনে, এবং বাসের ভাড়া ছিল 70,000 টাকা। তো তার মানে তুমি ধরতে পারো যে কি পরিমাণ ইউনিভার্সিটি টাকা দেয় এখানে। যাই হোক, আমরা কয়েকদিন আগে, আমি আর মিতু কয়েকদিন আগেই হচ্ছে, আমার বউ আমার ক্লাসমেট, আমরা কয়েকদিন আগে কক্সবাজার ঘুরে আসছি এবং টাকা পয়সা হাতে ছিল না, কিন্তু বন্ধু বান্ধবের রিকোয়েস্টে আমরা আবার টাকা পয়সা দিয়ে সেইখানে যুক্ত হইলাম। তো আমরা যেদিন আমাদের রাত 10টায় বাস ছাড়ার কথা আইআর এর সামনে থেকে, এবং আমরা গেলাম 9টার দিকে আমরা গেলাম, খুব মজা লাগতেছে, ডিপার্টমেন্টে এত রাত্রে আসছি, ঠিক আছে, পোলাপান সবাই আসছে। এবং সেই সময় আমি কত সালের কথা বলতেছি, 99 সালের কথা, 1999 সালের কথা। সেই সময় খুবই মজার ব্যাপার হচ্ছে, পোলাপান যে টিনের ট্যাঙ্ক আছে না, টিনের ট্যাঙ্ক, আমরা তো এখন লাগেজ বলতে অন্য কিছু বুঝি, কিন্তু তখন লাগেজ বলতে টিনের ট্যাঙ্ক, তারপর লেখা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া টাঙ্ক, হ্যাঁ, ওইটা নিয়ে পোলাপান আসতে ঘুরে যাবে। এবং যে যার ভালো জামা কাপড়টা নিয়ে আসছে, সব ম্যাক্সিমাম ভালো জামা কাপড় হচ্ছে নীলক্ষেত থেকে 1,500 টাকা দিয়ে একটা স্যুট বানানো, ওই স্যুট নিয়ে আসছে। তা আমরা গেলাম, যাওয়ার পর আমরা গাড়ি তুলবো, তখন শোনা গেল আমাদের সাথে 7টা মেয়ে যাবে আর 23টা ছেলে। তো তখন শোনা গেল যে আমাদের সাথে একজন ম্যাডামে যাওয়ার কথা, যেহেতু মেয়েরা যাচ্ছে ইউনিভার্সিটির ম্যাডামে যাওয়ার কথা, সেই ম্যাডাম যে আমাকে স্যার এই কাহিনী অনেকবার বলতে, হ্যাঁ তুমি শুনছো, কিন্তু আমাদের লিসেনাররা শুনেনি, এই জন্য বলতেছি ম্যাডামে যাওয়ার কথা। কিন্তু লাস্ট মোমেন্টে খবর হলো যে ম্যাডাম যেতে পারবে না, তার পারিবারিক একটা সমস্যা। এখন স্যাররা মাথায় হাত দিয়ে বসছে, কারণ 7টা মেয়ে যাবে, টিচার মাত্র একজন, তাও পুরুষ টিচার, এবং সে হচ্ছে মাহবুব স্যার। এটা কিভাবে সম্ভব? পরে আরেকজন পুরুষ টিচার যুক্ত হইল, ওনার নাম হচ্ছে জুয়েল স্যার। কিন্তু তারপরে মেয়েদের আপত্তি যে মেয়েরা যাবে, একটা মহিলা টিচার না গেলে কিভাবে হয়। পরে স্যারদের মাথায় একটা আইডিয়া আসলো যে রবি তো ম্যারিড। পরে আমাকে ডিরেক্টর ডাকায় বললো, তুমি ম্যারিড না? আমি, হ্যাঁ। তোমার ওয়াইফ তোমার সাথে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে তোমার উপর একটা দায়িত্ব দেওয়া হলো। হাফিজ স্যার বললো, কি দায়িত্ব? আমি বললো, কি দায়িত্ব স্যার? শোনো, মেয়েদের তো অনেক সমস্যা থাকে, তারা তো স্যারদেরকে বলতে পারবে না। তো মেয়েরা যেটা করবে, তোমাকে বলবে। হ্যাঁ, মেয়েরা প্রথমে তাদের সমস্যার কথা বলবে মিটুকে, মিটু বলবে তোমাকে, তুমি স্যারকে বলবা, ব্যাস। মোটামুটি ভালো, যেহেতু মেয়েরা মিতুকে বলতে পারে, আর মিতু যেহেতু আমার ওয়াইফ, সে আমাকে ইজিলি বলতে পারবে সমস্যাটা, এবং আমি স্যারকে বলবো, স্যার সে অনুযায়ী ব্যবস্থা নেই। সাথে সাথে আমার মন আনন্দে পরিপূর্ণ হইল। সারাটা রাস্তা, ঢাকা থেকে আমরা প্রথমেই গেছি কক্সবাজার, নর্থ চিটাগাং, একদম ডাইরেক্ট কক্সবাজার গেছি। সারাটা রাস্তা আমি 10 মিনিট পর গাড়ি থামাইছি, স্যার মেয়েরা বাথরুমে যাবে, গাড়ি ব্রেক, সাথে সাথে ব্রেক। এবং আমরা নাইমা সিগারেট খাই, হ্যান্ড খাই, ত্যান খাই, চা খাই, অমুক তমুক খাই। আচ্ছা, দ্বিতীয় কথা, এটা মাহবুব স্যার নিজে বললেন, তোমরা বাসে শোনো। মাহবুব স্যার তো আবার তখন মাহবুব স্যার আমাদের ক্লাস তখন নেন নাই, উনি একদম নতুন আমাদের ডিপার্টমেন্টে, ওনার কোনো ক্লাস করিনি। মাহবুব স্যার বলে, শোনো, তোমাদেরকে একটা কথা বলি, এটা তো স্টুডেন্ট ট্যুর, তোমরা অনেক ধরনের দুষ্টুমি করবে, খুব পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, বাসে সিগারেট খাওয়া যাবে না। এটা শোনার পর আমার সাথে সাথে মাথায় আইডিয়া আসলো যে বাসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিগারেট খাওয়া। তারপর হাফিজ স্যার বললো, আর একটা কথা, টেকনাপে সস্তায় বিয়ার পাওয়া যায়, তোমরা কিন্তু বিয়ার খাবার। সাথে আমাদের মাথায় আসতো, রাইট, মানে টেকনাপের যে সস্তায় বিয়ার, তো আমরা জানতাম না, স্যারদের কাছ থেকে শুনে জানলাম। ফলে এই ট্যুরটা একটা পুরা মহা কেলেঙ্কারি। যেমন সারা বাস আমরা সিগারেট খেয়ে ভরাই ফেলছি। আইয়ারে তখন নিয়ম অনুযায়ী মেয়েরা সামনে বসবে বাসে, মাঝখানে টিচাররা বসবে, পিছনে ছেলেরা বসবে। এটা মোটামুটি কুমিল্লা যাওয়ার আগে বাসের লাইট টাইট নিভায়া কে কোথায় বসছে। একসময় মাহবুব স্যার আবিষ্কার করলো তার পাশে এক ছাত্রী বসে রয়েছে।
স্যার কোনো কথাই বললেন না। স্যার ব্যাপারটা যে নিজেই যে নিয়ম চালু করছে তার কোনো মনে নাই। তার পাশে একটা মেয়ে, কারণ আমরা আমাদের মনে হলে স্যারের পাশে একটা মেয়ে বসাই দিতে পারলে আর কোনো চিন্তা নেই। আমরা যে যার মতো, আমার পাশে একবার মৃত্যু, একবার সুমি, মানে মোটামুটি পুরা বাস জুড়ে যা খুঁজছে। আর সিগারেটের ধোয়া দিয়ে তো পুরা বাস ভরাই ফেলছে। এবং আমাদের আইআর আর কি একটা বিয়ার নিয়ে একটা কেলেঙ্কারি ছিল। সেটা হচ্ছে আইআর এর ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা যারা প্রথম ঢাকা শহরে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে গ্রাম থেকে, তাদেরকে নিয়ে এরকম কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে। সেন্ট মার্টিন আসার পথে তারা বাজারে বিয়ার নামক বস্তুটির সন্ধান পায় এবং তারা ওইটা খায়া, যেটা হচ্ছে বাসে উঠবে, ওঠার সময় তখন ছিল এক স্যার, স্যারের নাম আমি বলবো না, আমাদের এক ভাই ছিল, সে পুরা টাল। সে স্যারকে বলে, তুই একটা মূর্খ বলে সে স্যারকে মারতে গেছে শাস্তি স্বরূপ। তখন সেই সময় সরাসরি এখান থেকে আমাদের মূল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বসে সিদ্ধান্ত দেয়। ততক্ষণ বাস স্ট্যান্ড, ওই ভাইয়ার মাথায় পানি ঢালো, বিয়ন ভাই ছিল তার নাম, তার মাথায় পানি ঢালা হইতেছে। অনেকক্ষণ পানি ঢালার পর তার মাথা ঠান্ডা হয়। তারপর স্যার আসে, বিয়ন আমার দিকে তাকাও। বিয়ন তাকায় বলে, তুই একটা মূর্খ। আবার পানি ঢালা হইতেছে। এদিকে ইউনিভার্সিটি টিচাররা মিটিং হয়েছে, তার নিয়ে কি করা যায়, কারণ এখান থেকে বলা হয়েছে যে করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যৌথভাবে একটা সিদ্ধান্ত নেয়, ঐতিহাসিক একটা সিদ্ধান্ত। ট্যুরে গিয়ে যদি কেউ মাতলামি করে তার শাস্তি হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড। তাকে যে জায়গায় মাতলামি করবে ওই জায়গায় ওই অবস্থাতে পালায় চলে আসা। পরে বিয়ন ভাইকে লাগেজ টাগেজ সহ নামাই দেওয়া হইলো বাস থেকে এবং সবাই তাকে একা রাইখা গাড়ি ছেড়ে দিল এবং রাস্তায় সব মেয়ে একসাথে কান্দা শুরু করলো বিয়ন ভাইয়ের জন্য। ঠিক আছে, মেয়েরা হাওয়া মাও করে, কারণ একটা এতদিন ট্যুরে একসাথে ছিল। তো ওই ভয়ে আর কি স্যাররা সবসময় ট্যুরে যাওয়ার সময় এই ঘটনাটা বলে। এবং এর ফলে, এবং হ্যাঁ, এই যে বিয়ন ভাইয়ের ঘটনা, ফার্স্ট ব্যাচের ঘটনাটা বলে, ফলে যেটা হয় সেকেন্ড ব্যাচও একই কাণ্ড করছে, থার্ড ব্যাচও একই, এবং আমরাও যথারীতি একই কাণ্ড করছি। আমাদের কাণ্ড আরো ভয়াবহ ছিল। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল হচ্ছে মাহবুব স্যার। তিনি সি বিচে, আমরা কক্সবাজারে গেছি, আমরা সবাই সমুদ্রের পানিতে নামছি। মাহবুব স্যার সমুদ্রের পানিতে নামবেন না, কারণ ওনার লজ্জা লাগতেছে। উনি অসম্ভব লম্বা মানুষ, তো হাফ প্যান্ট পরে নামবেন, উনি নামবেন না। প্যান্টের ব্যাপারে দেখি ওনার খুবই সতর্কতা, উনি নামবেও না, ফুল প্যান্ট পরে নামবেন, হাফ প্যান্ট পরেও নামবেন না। কারণ পুরা ট্যুরের টাকা ওনার এক পকেটে, আর এক পকেটে ওনার এক প্যাকেট বেনসুন, 2-4 মাইতে নামবে না। পরে আমরা স্যারকে বুঝাইলাম, স্যার সমুদ্রে আসতে নামবেন না হ্যান ত্যান। পরে উনি প্যান্ট খুলে নামলো, হাফ প্যান্ট পরে, পুরা প্যান্ট খুলে না, যাই হোক। এবং আমরা এই চান্সে তার সমস্ত টাকা দিয়ে ডাব খাইলাম এবং পুরা প্যাকেট খালি করলাম। ওইখান থেকে মাহবুব স্যারের সাথে আমার একটা দারুণ বন্ধুত্ব তৈরি হলো। এরপর তো এই বন্ধুত্ব এখন পর্যন্ত টুটতেছে। মাহবুব স্যারের সাথে সর্বশেষ যে দুর্ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মাহবুব স্যারের সাথে আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা, মানে আমরা প্ল্যান করলাম। মাহবুব স্যার হচ্ছে আমার মতোই আরেক চাপাবাস, ব্যাপক প্ল্যান, 1 মাস ধরে প্ল্যান হইতেছে। আমি, মুসা, মাহবুব স্যার, এই 3 ফ্যামিলি মিলে আমরা ইন্ডিয়াতে যাবো, আর সাথে কিছু পোলাপান থাকবে। যথারীতি ইন্ডিয়া যাওয়ার আগে মাহবুব স্যার বাঁকায় বসলো, সে ফোনও ধরে না, কিচ্ছু করে না, মানে সে ইন্ডিয়া যাবে না সে ইন্ডিয়া, সেটা বললেই হয়, কিন্তু ফোন ধরে না। পরে আমি আর একদিন মুসা তাকে ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে পাইলাম না। পরে আমরা ডিপার্টমেন্টের বাইরে দাঁড়ায় সিদ্ধান্ত নিলাম যে তাকে একটা খুব ভয়ঙ্কর SMS করা হবে, যেমন তুই একটা মূর্খ টাইপের SMS। আমরা কম্পোজ করে জাস্ট, আমার খেয়াল আছে আমি পাঠাবো, এই সময় মুসা বললো বাদ দে, সারি তো। জাস্ট আমরা বাদ দিয়ে পুরো মেসেজটা ডিসকার্ড করে ফিরে আসতেছি, তখনই মিতাপা ফোন দিচ্ছে যে তোমার স্যারের যেন কি হয়েছে, সে ফোন ধরতেছে না। আমরা দৌড়ে উপরে উঠে দেখি স্যার হার্ট অ্যাটাক করছে, রুমে পড়ে রয়েছে। 2010 তখন তো তাকে ল্যাব এডে নিয়ে যাওয়া হইলো, একটু দেরি করে নিয়ে গেলাম। মাহবুব স্যার এতদিনে আমাদের কাছে ছবি হয়ে যেত, যাই হোক, পিকচার উনি হন নাই, পিকচার আবি বাকি হয়। মাহবুব স্যারের সাথে সাথে 2টা রিং বসানো হইলো, বহুত কাহিনী। এবং মাহবুব স্যারের সবচেয়ে বড়, মাহবুব স্যার মাঝখানে মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া গিয়ে উনি বললো যে উনি আর দেশে ফিরবে না, কারণ দেশে কোনো লাইফ নেই, উনি সাথে কানাডা চলে যাবে। আমরা জানি মাহবুব স্যার কানাডা আছে, হঠাৎ করে শুনি যে মাহবুব স্যার দেশে, এবং উনি ডাকলো যে আসো, দাওয়াত দিল সবাই গেছে, আমি যাইনি। আমি তখন, আমার এক ছোট ভাই আছে টিটু, ওর নতুন বিয়ে করছে, ওর বউ, এর নাম হচ্ছে করবির সাথে আমি আলোচনা করতেছি। টিটু কিন্তু জানে না করবির সাথে আলোচনা কিভাবে সংসার করতে হয়, এটা আমি বুঝাইতেছি আমি ক্যাম্পাসে বসে। করবি মাহবুব স্যার বারবার ফোন দিতেছে, এই রবি বেশি দাম বাড়ছে, তোমার বাসায় আসতে বলতেছে, আসো না কেন। পরে এক পর্যায়ে বিরক্ত, সন্ধ্যার পর আমি করবিরে নিয়ে স্যারের বাসায় গেছি। এবং স্যারের যা হয়, বাবু স্যার তো ওভার স্মার্ট, দরজা খুলে বলে, রবি ভালো আছো? এই মিতু কি খবর, মানে করবিরে সে মিতু বলছে। আমি এই চান্স আমি নিয়ে গেলাম। স্যার বল তুমি মিতু নামে? হ্যাঁ স্যার মিতু। বলে কিন্তু মিতু থেকে আরেকটু মোটা। আমি স্যার শুকাইছে, মেয়েরা তো ডায়েট করে। স্যার অনেকক্ষণ মানে খুব
পরিচিত ভঙ্গিতে কর্মীর সাথে কথা বললো। পরে আর কি ম্যাডাম আইসা, মিতা আপা আইসা আমার কান ধরলো, মৃত্যুর কথা বলে কাকে নিয়ে আসছো বাসায়। তার এক পর্যন্ত স্যার ফুল কনভিন্স। এরপর থেকে স্যার আমার কোনো কথা বিশ্বাস করে না, আমিও স্যারের কোনো কথা বিশ্বাস করি না। স্যারের কোনো কথা আপনি বিশ্বাস করেন না? কোনো কথা বিশ্বাস করি না। স্যারের কথা বিশ্বাস করেন না? না। এটা হতে পারে? হ্যাঁ, আসলে হতে পারে না। কেমনে হয়? স্যার এত এত সুন্দর করে কথা বলে, প্রত্যেকটা কথা এত কনফিডেন্টলি বলে, কেমনে বিশ্বাস করেন আপনি? স্যারের একটা জোকস আছে, ওটা আমরা 17 বার শুনছি। 3 প্রকার, 6 ঠিক আছে, এটা স্যার একটা দুর্দান্ত জোক। মাহবুব স্যার মানে টিচার হিসেবে দুর্দান্ত। একবার খেয়াল আছে ইস্তিয়াক, মাহবুব স্যারের সাথে টিএসসিতে বসে আমি সিগারেট খেয়ে আড্ডা দিতেছি, এটা ইউনিভার্সিটির প্রক্টর দেখে মাহবুব স্যারকে বলছে, যার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন উনি কে? স্টুডেন্টের সাথে বসে আপনি সিগারেট খান? মাহবুব স্যারকে আইয়ারে তাকে স্যারের রুমে ঢুকে আমরা সিগারেট জ্বালাই। স্যার শুরুর দিকে তো মানে প্রত্যেকটা স্যার কিন্তু তরুণ অবস্থায় খুব বিপ্লবী থাকে। হ্যাঁ, তোমাদের 18 হয়েছে, তোমরা সিগারেট খাবো না। আপনি এরকম পাবলিক শোতে স্যারের ব্যাপারে এসব কথা বলছেন? না, আমি পজিটিভ কথা বলতেছি। তরুণ অবস্থায় স্যার হ্যাভি বিপ্লবী। ঝামেলা একটা হচ্ছে কি, ঝামেলা এখন তো স্যার অনেক সিনিয়র হয়ে গেছে। এখনো যখন তার রুমে গিয়ে আমি অবলীলায়, হয়তো স্যারের রুমে আরো বড় বড় প্রক্টর ডিনমিন বসে রয়েছে, আমি যখন অবলীলায় সিগারেট বের করে ঠাস করে ধরাই ফেলি, স্যার দেখে একটু অস্বস্তিতে ভুগে, এবং আমি নিশ্চিত স্যার মনে মনে বলে যে কোন দুঃখে যে সাথে বিপ্লব করতে গেছিলাম, যেখানে খুশি সেখানে। এবং ম্যাক্সিমাম সময় কারণ স্যার হচ্ছে কি বলে, স্যারের তো হার্টের প্রবলেম, সো স্যারের সিগারেট খাওয়া নিষেধ। আমি নিচ্ছি স্যারের সামনে আমরা সিগারেট খাই না, কিন্তু যখন দেখি স্যারের সামনে সিনিয়র কেউ আছে, লাইক সিনেটর কেউ, সিনেট মেম্বার, বা প্রক্টর ডিন, এই টাইপের কেউ, তখন আমরা ঠাস করে সিগারেট ধরে, জাস্ট স্যারকে একটা মানসিক চাপে ফেলার জন্য। তো স্যার কিভাবে, এবং তখন তার যে সঙ্গী সাথীদের অবস্থা হয় না, মাহবুব থাকো তুমি, আমি যাই। হ্যাঁ, বেশ মজা লাগে, হ্যাভি মজা লাগে। স্যার না পারে বলতে, না পারে কিছু করতে। এই যে মুসা ইব্রাহিম যখন সাঁতার দিল সেন্ট মার্টিন থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতরায় গেল, বাংলা চ্যানেল পাড়ি দিল প্রথমবার, তখন মাহবুব স্যার যাবে। তা আমার অফিস তখন যুগান্তরে, আমি যুগান্তরের পেস্টিং শেষ করে বাস স্ট্যান্ডে গেলাম, মানে অফিসের সাথে হচ্ছে যে টেকনাফের বাস ছাড়ে, বাস কাউন্টার। মাহবুব স্যার আসছে, আসার পর মাহবুব স্যার বলল যে তোমার আপা কথা বলবে, মানে মিতা আপা কথা বলবে। মিতা আপার আমি ফোন দিলাম, মিতা আপা বললো কাঁদো কাঁদো কণ্ঠে, রবি তোমার স্যারের অবস্থা খুবই খারাপ, তার হার্টে 3টা রিং। জি আপা জানি, তুমি একটা কথা দাও ভাই, আমার একটা কথা দাও, আমার চোখের কসম, আমার মাথার কসম লাগে, তোমার সার্জন একটা সিগারেট না খায়, তুমি সিগারেট ধরার মাত্র টেনে ফেলে দিবা, তোমাকে তো অনেক কেয়ার করে, তুমি অবশ্যই অবশ্যই মিতা আপা, আমি জীবন থাকতে স্যার একটা সিগারেট খাবে না। পেলাম ফোন রেখা। স্যার কি বললাম, স্যার চলেন সিগারেট খাই, ব্যাপারটা সিরিয়াস হচ্ছে না। আমরা যদি সিগারেট খেতে খেতে আমি বললাম, মিতা আপা বললো আপনি যদি সিগারেট না খান এই ব্যাপারে ভাই এইসব নিয়ে আলোচনা করার দরকার নেই। স্যার বাঁচবেন কয়দিন, আয়ু যে কয়দিন আছে ওইটা এমনিতে বলতাম না। চল পুরা রাস্তা এবং এক হোটেলে একই রুমে ছিলাম, ঠিক আছে, সারা নিতে পারতেছে না, আমি খাইয়া পুরা রুম ধোয়ায় ভরে ফেলছি, যাতে স্যারের ভেন্টিলেশনে কোনো সমস্যা না হয়, যাতে উনি নিঃশ্বাস প্রশ্বাসেও নিকটে নিতে পারে। মানে মাহবুব স্যার অসাধারণ একজন। মাহবুব স্যার আমার জীবনের খুবই সংকটকালীন এক মুহূর্তে, আমার বউ একবার রাগ করে বাসা থেকে চলে গেছিল, এই শোকে আমি ডেটল খাইছিলাম 1 বোতল। সেই সময় মাহবুব স্যার মিরপুরের খুবই অজপাড়া গায়ে তখন থাকি। মাহবুব স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ। সেই সময় মাহবুব স্যার আমাকে দেখতে আসছিল বাসায়, এবং এটা সাধারণত ইউনিভার্সিটি টিচাররা এই কাজ করেন না কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, বাট হি ডিড ইট এন্ড আই এম সো লাকি যে উনি আমার জন্য করছেন। শুধু উনি না, উনি করছেন আমার স্কুলের টিচারদের কাছ থেকে আমি এরকম ভালোবাসা পাইছি, কলেজ টিচারদের কাছ থেকে এরকম ভালোবাসা পাইছি। আপনি শ্যামলী আকবর ম্যাডামের কাছ থেকেও অনেক ভালোবাসা পাইছেন। শ্যামলী আপার কথা বলি, শ্যামলী আপা হচ্ছেন আমাদের বাংলা টিচার ছিলেন, এবং শ্যামলী আপার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল। শ্যামলী আপা যখন ক্লাস নিতেন, শ্যামলী আপা যখন ক্লাসরুমে ঢুকতেন, আমি তার আগে শ্যামলী আপার জন্য একটা কবিতা লিখে রাখতাম 2 লাইনে প্রতিদিন। শ্যামলী আপা ক্লাসে ঢুকলেন, দেখে বোর্ডে বড় বড় অক্ষরে লেখা 2 লাইনের একটা কবিতা। শ্যামলী ম্যাডাম ওই কবিতাটা পড়ে বলতেন, রবি তুমি কোথায়, আমি দাঁড়ায় যেতাম। এবং শ্যামলী আপা 2টা মেয়ে আছে, যমজ মেয়ে। একবার হয়েছে আমি আর মিতু বাসা থেকে পালাইছি, আমরা আশ্রয়ের জন্য নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তখন শ্যামলী আপাকে ফোন দিছিলাম। আমি গত সপ্তাহে এটা রেহানকে বলতেছিলাম, শ্যামলী আপার বাসায় ফোন দিছি, তখন তো মোবাইল ফোন ছিল না, টিনটিতে ফোন দিছি, প্রথম আলো থেকে ফোন দিছি।
শ্যামলী আপার মেয়ে ধরছে। ধরার পর আমি বললাম শ্যামলী আপাকে একটু দেন। বললো আপনি কে বলছিলেন? আমার স্টুডেন্ট বলছিলাম, উনি আমাকে চিনবেন, দেন। বলে আপনার পুরো নাম বলুন, এছাড়া আমি মাকে দিতে পারবো না। আমি আসিফ ইমতাজ রবি বলছি আমার নাম। ও আপনি আসিফ ইমতাজ বলছেন? আসিফ ইমতাজ বলছেন? কারণ তখন ওই দিন আলপিন বেরোয়েছিল, এবং আমার একটা লেখা ছিল, এবং শ্যামলী আপা চিৎকার শুনে সে হতম্ব এসে ফোন ধরে বলে কি হয়েছে? ও রবি তুমি। শ্যামলী আপা ডিড এ লট অফ থিং ফর মি। এবং শ্যামলী আপা সাথে আমার লাস্ট কোথায় দেখা হয়েছে জানো? কোথায়? এয়ারপোর্টে। শ্যামলী আপার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে হচ্ছে গত বছর। আমার ছোট ভাই যাচ্ছিল দেশের বাইরে, আমি তাকে বিদায় দিতে গেছি এয়ারপোর্টে। আমার ছোট ভাই বিমান বাহিনীতে মানে একটা বিমান বাহিনীর একটা কাজ এসে দেশের বাইরে যাচ্ছিল, সাথে কিছু সৈন্য সামন্ত ছিল। তা আমি ওকে ভেতরে ঢুকাই দিয়ে আমি বেরিয়ে আসতেছি, দেখি শ্যামলী আপা আর তার হাজবেন্ড গাড়ি থেকে নামলেন। শ্যামলী আপা খুবই রোগা পাতলা হয়ে, পরে শুনলাম আমি গিয়ে তো ম্যাডাম তো আমাকে দেখে জড়াই ধরলেন শ্যামলী আপা। শুনলাম শ্যামলী আপা খুবই অসুস্থ, চিকিৎসার জন্য উনি ব্যাংকক যাচ্ছেন এবং লাগেজ টানতে পারতেছেন না। আমি পরে এই চান্স নিলাম, আমার ছোট ভাই যারা সোলজার ছিল তাদেরকে ডাকলাম, তোমরা লাগেজ ধরো। লাগেজ ধরে টেনে শ্যামলী আপাকে একদম বিমান পর্যন্ত পৌঁছাই দিল। এই শ্যামলী আপার সাথে আমার শেষ দেখা। শ্যামলী আপাকে খুবই আমি মিস করি। এই মানুষগুলো আমার জীবন সত্যিকার অর্থ বদলাই দিচ্ছে। শ্যামলী আপা আমাকে একটা অ্যাসাইনমেন্টে 50-50 দিছিল, এটা ইউনিভার্সিটি রেকর্ড। 50-50 কি ছিল জানো ইস্তিয়াক অ্যাসাইনমেন্টের বিষয়? বাংলা ভাষা রীতির পরিবর্তন। আমি নিজের মতো করে এই অ্যাসাইনমেন্টটা করছিলাম। আমি সেই তোমার বঙ্কিমচন্দ্র থেকে ধরছি, বঙ্কিমচন্দ্র কিভাবে রাত লিখত, আর এখনকার হুমায়ুন আহমেদ কিভাবে রাত লেখেন, মাঝখানে শরৎ কিভাবে রাত লিখতেন, রবীন্দ্রনাথ কিভাবে রাত লিখতেন, নজরুল কিভাবে রাত লিখতেন, জসীমউদ্দিন কিভাবে রাত লিখতেন। একটু শোনা যায় সেসব? হ্যাঁ, যেমন নিশীথ, একদম বঙ্কিমের আমলে লেখা ছিল নিশীথ যেটাকে বলা হতো, ঠিক আছে। তারপর হচ্ছে রাত্রি, তারপরে রাত্র, তারপর সর্বশেষ হুমায়ুন আহমেদ রাত, ঠিক আছে। এবং আরো হুমায়ুন আহমেদ আরো অ্যাডভান্স ছিল। হুমায়ুন আহমেদ রাতকে শুধু রাত বলতেন না, তার অনেক জায়গা ছিল নিশি, ঠিক আছে। এরকম অনেক ভাষা এবং প্রচুর বানানের পরিবর্তন, মানে বাংলা বানান যেমন আমরা লিখি জার্মান, ঠিক আছে। এই রবীন্দ্রনাথের আমলে লেখা হতো জর্মন, ঠিক আছে। এরকম অনেক বানান টানান অনেক কিছুই বদলাইছে। আমি একদম ধরে যে একই শব্দ বিভিন্ন লেখকরা, বিভিন্ন ফেজের লেখকরা, মানে বঙ্কিমের আমলের লেখকরা, শরৎচন্দ্রের আমলের লেখকরা, হুমায়ুন পরবর্তী লেখক হিসেবে আপনি কি লিখতেন রাতকে? নাইট বা নাইটও না, মানে আমার এক বান্ধবী দেখি আমাকে গুড নাইট না বলে লেখে গুড নাইটই। আমি খুব অবাক হয়েছি, গুড নাইটই কেন লেখে? নাইট ইজ নট ব্যাড। ওকে মিতু। ভাইয়া আমি একটা রিকোয়েস্ট করবো? অবশ্যই মিতু, তুমি রিকোয়েস্ট না করলে কে করবে? আচ্ছা, আমার রুমমেট আপনার সাথে একটু কথা বলবো। অবশ্যই। তোমার রুমমেট কি মেয়ে না ছেলে? আমার রুমমেট মেয়ে। ও মেয়ে, আচ্ছা। কোন হলে থাকো তোমরা? ভাইয়া আমি তো হল ছেড়ে দিচ্ছি, আমি এখন কর্মজীবী মহিলা হোস্টেলে থাকি। এটা কোথায়? ফার্মগেটে? না, এটা নীলক্ষেতে। নীলক্ষেতের কর্মজীবী মহিলা হোস্টেল। তোমার রুমমেটকে প্লিজ দাও। তোমার রুমমেটের ফেসবুক আইডি আছে? ওকে জিজ্ঞাসা করেন, ও কথা বলতে পারে। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ভাইয়া আমার নাম মুক্তা। মুক্তা নামে আমার একটু অ্যালার্জি আছে। মুক্তা নামে এক মেয়ের সাথে আমার আর ইস্তিয়াকের একটা কমন ভেজাল হয়েছিল। আমি মুক্তা, তোমার সাথে কথা বলবো, তার আগে মুক্তার কথাটা বলে নেই। এভরিবডি শুড নো অ্যাবাউট দি সাইবার সিকিউরিটি। I feel very shy to tell this story, but I'm frequently. যাই হোক, একটা মেয়ের সাথে আমি ফেসবুকে চ্যাট করতাম, তার নাম ছিল এরকম সাম, আর মুক্তাই নাম ছিল। অনেক মনে করো চ্যাট করতে 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 অনেক দূর চলে গেছিল, যেখান থেকে কেউ ফিরে আসে না। তারপর যে নাম্বার থেকে মুক্তা ফোন দিত, ওই নাম্বার থেকে একদিন কল আসলো, সামনে মৃত্যু বর্ষা। আরে শোনো না, সামনে মৃত্যু বর্ষা। আমি আস্তে করে ফোনটা নিয়ে বাথরুমে চলে গেলাম। তাও ফিস বললাম, হ্যালো মুক্তা। ওই পাত্র বললো, শালার ঘরে শালা তুই কে? তার হাজবেন্ড। ও খোদা, তারপর যা ঝাড়া দিল আমারে, মানে ঝাইরা পুরা শেষ। মামলা করবে, মোকদ্দমা করে, তোর বইয়ের নাম্বার দে। এবং আমার বইয়ের নাম্বার দেওয়ার কিছু, কিন্তু আমার বইয়ের নাম্বার সে জোগাড় করে ফেলছে। তারপর তো আমার জীবন পুরা ছাত্রা খায়। আমার ফোন দেয়, আমার বউরে ফোন দেয় যে
এই রবি আমার বউয়ের সাথে এই করে শ্যান করে ত্যান করে, তার কাছে স্ক্রিনশট আছে, নানান ঝামেলা। পরে মোটামুটি এই কাহিনী সামাল দিছি। তার ঠিক 1 মাস পর ইস্তিয়াকের ফোন। কি ব্যাপার, সেম কাহিনী ইস্তিয়াকের সাথেও ঘটছে, এবং একই মেয়ে, ক্যারেক্টার কিন্তু একই। কিছুদিন পর আলিমাল্লাজির ফোন, কিছুক্ষণ পর অমুকের ফোন। মানে আমার ফেসবুকে যে কয়জন ছিল সবারই একই কেস। ওই ভদ্রলোক সব ছেলেকে ফোন দিয়ে একই থ্রেড দিতেছে, খায়া বলাম সালার করে সালা তরকার। ওই মহিলা, মানে সিরিয়াসলি আমি ইনবক্স কিং একজনকে বলতাম, বাট শি ওয়াজ সাম কাইন্ড অফ ইনবক্স কুইন। ঠিক আছে, মোটামুটি সবার সাথে একদম একই। এবং আমি জানি ইস্তিকের সাথে কত দূর গেছে ব্যাপারটা। আমি একটু বলি রবি ভাই। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আমি এই মুক্তা নাম কখনোই শুনি নাই। তারপর যে জায়গা থেকে হয়েছে আমার মনে যতটুকু মনে পড়ে 2008-9 এর দিকে, 2008-9 এর দিকে আপনি খুব বিপদে পড়ে একদিন আমাকে ফোন দিলেন যে এক জনৈক ছাত্র নেতার একটু ঝামেলায় পড়ে গেছি। তো সেক্ষেত্রে সে জায়গা থেকে উদ্ধারের গল্প আর এখন না বললাম, কিন্তু আপনার যে সে মানে কান্না, সে কি মানে আপনার যে বিপদে পড়ছে না, যে বিপদ এবং ভাবির কাছ থেকে যে বাঁচানোর যে দীর্ঘ গল্প, সেটা হয়তো আরেকদিন বলা যাবে, বা আপনি নিজেই আবেগাপ্লুত হয়ে বলে দিতে পারেন, কারণ আপনার গল্প তো প্রচুর গল্প লাগে যেভাবে আপনি বলতেছেন। দেখলাম আজকে প্রথম এসে আপনি 1999 সালের দিকে পাবলিককে ট্রাঙ্ক নিয়ে সেন্ট মার্টিন পাঠাইলেন। খুবই দুঃখজনক, যখন হচ্ছে ট্রাঙ্ক বিলুপ্তিরও প্রায় 30 বছর হয়ে গেছে। এবং নীলক্ষেতে কোথায় স্যুট বানায় সেটাও আমার জানার দরকার আছে। ঠিক আছে, বইয়ের আমারই 3টা স্যুট আছে নীলক্ষেতের। নীলক্ষেতের একটা আছে তো কুমিল্লা টেইলার্স, না কুমিল্লা টেইলার্স না, এই জায়গায় নীলক্ষেতকে তোমরা খুব কি বলবো আন্ডার রেট করো। না না, কখনোই আন্ডার রেট। বাংলাদেশের সবচেয়ে দামি স্যুট কোথা থেকে বানায়? ফেরদৌস বা এলিগেন্স। নীলক্ষেত হুবহু একই লোগোর ফেরদৌস আছে। ধর এই ফেরদৌস একটা স্যুট বানাইতে আমি গত বছর বানাইলাম 22,000 টাকা দিয়ে, একই স্যুট নীলক্ষেত বানাবে 2200 টাকা দিয়ে। ঠিক আছে, এলিগেন্স একই, একদম হুবহু লোগো টোগো। ইভেন তোমার 22,000 টাকার এই স্যুটটা কোথায়? কালকে একটা ছবি দেওয়া আছে ফেসবুকে, আমার অলরেডি ফেসবুকে ছবি আছে, জাইদ যাও, জাইদ গেলে দেখাতে বলে, অলরেডি সেটা ছবি আছে। সেটি হচ্ছে যে কি যেন বলে, তুমি এত দুইটা লোগো, এত মানে এত সিমিলারিটি দুইটা লোগোর মধ্যে ইস্তিয়াক, তুমি যদি নীলক্ষেতের ওই নিয়া স্লিপ নিয়া অরিজিনাল ফেরদৌসে জমা দাও, সম্ভাবনা আছে তোমাকে একটা স্যুট দিয়ে দিবে ওরা। হ্যাঁ, পিকচারে যাও। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, কোথাও যাবে না। তোমাদের সঙ্গে রয়েছি রবি, মিতু এবং ইস্তিয়াক। ছোট্ট একটা বিরতি, এবং মিতুর সাথে আরেকজন ছিলেন যার নাম হচ্ছে মুক্তা। মুক্তা, তোমার সঙ্গে কথা হবে, আবার আমরা কল দিচ্ছি, তুমি কোথাও যেও না। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্দাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন লেখক ইস্তিয়াক আহমেদ, এবং আমাদের সঙ্গে ফোনে ছিল মুক্তা। হ্যালো মুক্তা, তুমি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। মুক্তা, তুমি কি করো? তুমিও কি আইয়ারে পড়ো? জি না ভাইয়া। কোথায় পড়ো তুমি? আমি ইডেনে পড়াশোনা শেষ করেছি। শেষ করে কি বিয়ে করে ফেলছো? জি না ভাইয়া। ভেরি গুড। কেন বিয়ে করো নাই? করবো ভাইয়া। মুক্তা, তোমার কি ফেসবুক আইডি আছে? জি ভাইয়া। গুড 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 গুড, ভেরি গুড গুড। এক্ষুনি দেরি না করে দিয়ে ফেলো তোমার ফেসবুক আইডি। ঢাডেং ঢাডেং ঢাডেং, বলো তোমার ফেসবুক আইডি কি, বলো। ভাই আমি দিয়ে দিব। দিয়ে দিব মানে? দিয়ে দিব মানে কি? মানে রিকোয়েস্ট পাঠাবো ভাইয়া। আমাকে রিকোয়েস্ট পাঠানোর কোনো উপায় নেই। জি ভাইয়া, আমার ফেসবুক আইডি হচ্ছে মুক্তা অধরা। মুক্তা অধরা? মুক্তা, দাঁড়া, অধরা বানানটা বলো তো। মুক্তা অধরা, ইডেন মহিলা কলেজ এটা? জি জি। একটা সেকেন্ড, লাল ব্যাকগ্রাউন্ড একটা ছবি, এই তো? হ্যালো? না জি না ভাইয়া। কাভারে কি একটা ফুলের ছবি দেয়া? জি জি ভাইয়া, জি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে মুক্তা, তুমি ইডেনে কোন সাবজেক্টে পড়তা? আমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, খুবই ভালো সাবজেক্ট, আমার অত্যন্ত ফেভারিট একটা সাবজেক্ট, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। মুক্তা, তোমরা মহিলা হোস্টেলে কয়জন মহিলা আছো? মহিলা হোস্টেলে তো ভাই অনেকজন মহিলা আছে। কিন্তু তোমরা তো মহিলা না, তোমরা কচি কাঁচা মেয়েরা, কেন মহিলা হোস্টেলে আসো?
ভাই আমরাও তো মহিলাই। না, মহিলা এখনো হও নাই, মহিলা হয়তো এখনো তোমাদেরকে লং ওয়ে যেতে হবে। জি ঠিকই বলেছেন। আচ্ছা, তুমি সব কথায় যদি আমার সাথে একমত হও তাহলে কি হবে? আচ্ছা, তুমি ইস্তিয়াকের সঙ্গে কথা বলো। জি ভাই আমি আসলে নার্ভাস হয়ে গেছি। না, নার্ভাস হওয়ার কিচ্ছু নাই মুক্তা। ইতিহাসে দেখা গেছে যাদের নাম মুক্তা তাদের সাথে ইস্তিয়াকের ভালো খাতির হয়, জমে শেষমেশ। ইস্তিয়াক তোমার লাইফে দ্বিতীয় মুক্তা, প্লিজ টক টু হার। মুক্তা তুমি হাই বলো ইস্তিয়াককে। হাই ভাইয়া। হ্যালো, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আমি কিন্তু ওই মুক্তা না যে ইতিহাসটা কিছুক্ষণ আগে আমি শুনেছি, আমি কিন্তু ওরকম না। না না, ওইগুলি রবিবার জীবনে অসংখ্য মুক্তার গল্প আছে। মুক্তা আছে, ঝিনুক আছে, শামুক আছে, অসংখ্য শামুকের রবিবার পা কেটেছে। ঘটনা না, ঘটনাটা হচ্ছে যে রবিবাই যে ইতিহাসের কথা বলেছে ওই ইতিহাসের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। রবিবাই অসম্ভব, মানে তার গল্প বলার যে এত মানে তীক্ষ্ণ ক্ষমতা এবং এক গল্প সে এতবার বলতে পারে। আমরা হচ্ছে দেখা গেছে গল্প শুনতে রবিবার আশপাশে যারা থাকে তারা হাত দিয়ে ইশারা করে, রবিবাই 10 বার হইল রবিবার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিন্তু রবিবাইয়ের আরেকটা বড় গুণ হচ্ছে রবিবার মানে থামে না। আচ্ছা, মানুষ আপনি একই গল্প 10 বার বললেন, এটা বললে যে কেউ থেমে যায়, কিন্তু রবিবার দ্বিগুণ উৎসাহে 11 বারের জন্য ঝাঁপিয়ে পড়ে। এই গল্প তোমাদের শুনতেই হবে। আমরা তো আসলে যারা লিসেনার তারা তো একবারই শুনি, আপনার হয়তো কাছের লোক তাই হয়তো 10 বার। না না, রবিবার কাছের লোক কেউ না, রবিবার খুব বেশি কাছে থাকা যায় না। কিন্তু হচ্ছে রবিবার বিষয় হচ্ছে রবিবার একই গল্প। ওই যে একটু আগে আপনার আইয়ার থেকে কে ফোন দিল? রবিবার মিতু বলল যে আপনার এই গল্প আমরা অনেকবার শুনেছি। এই গল্প হচ্ছে যারা মোটামুটি রবিবারকে চিনে, মানে 3 মাসের পরিচয় হয়তো রবিবার এক গল্প গড়ে 5-7 বার করে শুনে ফেলে। রবি ভাইয়া তো মিথ্যা বলে না কখনো, এক গল্প 10 বার হলেও তো সেটা সত্য, তাই না? রবিবার কোনো সত্য গল্প নাই জীবনে। মানতে পারছি না। আচ্ছা, এটা একটু রবিবার নিয়মিত রবিবার ফেসবুক আইডি দেখলে রবিবার যে মানে স্ট্রাগলের গল্প, রবিবার ইসে কি বলে 1500 টাকা জোগাড় করতে পারেন। আমি যেটা সবসময় জানি, রবিবার খুব মানে সম্ভ্রান্ত এবং হচ্ছে ওনার বাবা হচ্ছেন একজন লয়ার, যার হচ্ছে 1500 টাকা কখনোই কোনো ব্যাপার ছিল না। কিন্তু উনি যখন গল্প লেখে তখন 2 টাকার জন্য দেখা গেছে রবিবার 3 দিন মানে দীর্ঘ না খেয়ে আছে। তারপর হচ্ছে টিফিনের পয়সা বাঁচিয়ে রবিবার আমেরিকা যাচ্ছে, এই টাইপের গল্প রবিবার মানে লেখার মধ্যে। রবিবার এটা ছোটবেলায় আমাকে আমরা যখন প্রথম কাজ শুরু করি, রবিবার বলছে যে আবেগ বিক্রি করতে হবে ইশতিয়াক, আবেগ বিক্রি করলে মানে তোমার লেখা বিক্রি হবে। তা আমি খুব বেশি দিন বিক্রি করতে পারি নাই, কারণ আমার লেখার ক্ষমতা অতটা নাই। রবিবার সেই জায়গায় এখনো বহাল তবিয়াতে আছে আবেগ সম্রাট হিসেবে। ইশতিয়াকের সাথে আমার একটা গল্প আছে, এটা না বলে পারছি না। সেটা হচ্ছে ইশতিয়াক তো আমাকে মানে কেন জানি সবাই আমাকে ধনী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি ধনী। আমি যখন প্রথম বিদেশে যাই, আমি অনেকবার এটা বলছি, আমি যখন প্রথম বিদেশে যাই সেটা ছিল ইটালি 2005 সালে। যে গল্পটা বলি নাই সেটা হচ্ছে আমি যখন প্রথম বিদেশে যাই 2005 সালের জানুয়ারি মাসে, প্রচন্ড ঠান্ডা এবং আমার তো সোয়েটার মোয়েটার তেমন কিছু নাই, মানে যে দেশি যে সোয়েটার আছে। তো এখন আমাকে লোকজন বুদ্ধি দিল যে এই সোয়েটার নিয়ে ইটালিতে নামার সাথে সাথে আপনি বরফ হয়ে মারা যাবেন। ঠিক আছে, আপনার কলিজা টুলিজা হার্ট মার সব বরফ হয়ে যাবে, জমে যাবে, রক্ত টক্ত জমে বরফের টুকরা হয়ে যাবে, আপনি মারা যাবেন। তো কি করতে হবে সেটা হচ্ছে প্রচুর গরমের কাপড় নিতে হবে। আর আমার সোয়েটারই আছে সব মিলে একটা। তা আমার এখন কি হইতে, আমি তখন যুগান্তরে কাজ করি। ঠিক আছে, প্রচুর ছেলে পেলে আমার কাছে লেখা জমা দিতে আসে। ধরো কেউ একজন ছড়া নিয়ে আসলো, একটা কবিতা নিয়ে আসলো, আমি লেখাটা পড়লাম, পরে আমি বললাম, সে তো আগ্রহ নিয়ে তাকাই দিচ্ছে যে ছড়া কেমন বা কবিতা কেমন হয়েছে এটা আমি বলবো। আমি কবিতা পড়ে বললাম, আচ্ছা তোমার কোনো সোয়েটার আছে? সে যদি বনের ভুলেও যদি বলে যে হ্যাঁ ভাই আমার সোয়েটার আসে, তাহলে আমি বলি যে এই জায়গায় একটা গল্প বলি যে আপনি যখন সোয়েটার চাইলেন, একজন একটা মেয়েদের সোয়েটার এনে দিল আপনাকে, ওইটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে। আপনি এটা নিয়ে গেলেন ইতালিতে দিয়ে গেলাম। আপনি বললেন যে ইতালিতে ছেলে আর মেয়ে কি? হ্যাঁ সেটাই। কেউ যদি বলতো হ্যাঁ আমার সোয়েটার আছে, তাহলে আর দেরি নেই, তাহলে বলতাম যে ঠিক আছে এক কাজ করে লেখাটা কালকে সোয়েটারের সাথে নিয়ে এসে। এরকম করতে হতে মনে করো তোমার আমি প্রায় 10-20টা সোয়েটার জোগাড় করে ফেল। আমার কিন্তু ইটালি যাইতে তখন অনেক দিন বাকি। আমি এটা জানুয়ারিতে গেছি ইটালি, আমি এই সোয়েটার কালেকশন শুরু করছি জুলাই মাস থেকে। হ্যাঁ,
সবাই তো জুলাই মাসে কার কাছে সোয়েটার ছিল মানে মানুষজন কিরকম বেকুব হয়ে যায়, তারা নিয়ে আসতো সোয়েটার, এবং আমি সোয়েটার রেখে লেখা যতই অখাদ্য, কেউ যদি সোয়েটার দিত আমি লেখা ছাপাই দিই। এভাবে আমার প্রায় 20-25টা সোয়েটার কালেক্ট হয়ে গেল, এবং বাজারে কথা ছড়ায় পড়লো রবি ভাইয়ের সামনে যাওয়া যাবে না, রবি ভাইয়ের কাছে গেলেই রবি ভাইয়ের সোয়েটার চায়, কেউ আর আমার সামনে আসে না। এবং এই ইস্তিয়াক, সেও আমার সেই সোয়েটার সন্ত্রাসের শিকার। ঠিক আছে, প্রশ্ন করবো? তার একটা জ্যাকেট নিয়ে আমি হ্যাঁ হ্যাঁ প্লিজ। ভাই এতগুলো সোয়েটার নিয়েছেন আপনি, কয়টা ব্রিফকেস নিয়েছিলেন সাথে? কয়টা ছিল? সোয়েটার ধার পাওয়া যায়, ব্রিফকেস তো ধার পাওয়া যায় না। তারপর আমি ব্রিফকেস ভরে সোয়েটার নিয়ে গেছিলাম, এবং আসার সময় সব ওখানে ফেলে খালি, কারণ আমার মনে হয়েছে যে লাগেজ টানার মতো মূর্খের কাজ আর হয় না। সোয়েটার আমি যে প্রস্তুতি নিয়ে গেছি, ওই প্রস্তুতি নিয়ে তোমার ইটালি না, ওইটা মানে বরফের নিচে প্রায় 5 বছর কাটানো যাবে এরকম একটা গরমের কাপড়ের বিশাল সংগ্রহ নিয়ে আমি গেছি। সচেতন ছিলেন আপনি? অত্যন্ত সচেতন ছিলাম, অত্যন্ত সচেতন ছিলাম। একটু বেশি ছিলেন হয়তো বা? একটু বেশি ছিলাম। ওকে মুক্তা, তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, এবং তোমাকে আমি দাওয়াত দিলাম। তুমি কালকে কি করতেছো? কালকে যদি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে যদি ফ্রি থাকো, তাহলে তুমি গুলশান 1 নম্বরে চলে এসো, তোমার সঙ্গে আমার সামনাসামনি একটু দেখা হওয়া দরকার, তাই না জাহিদ? জাহিদ থাকবে। সোয়েটার নিয়ে আসবে? না, সোয়েটার নিয়ে আসবে না। কালকে সকালে ভাই আমি গুলশান 1-এ যাচ্ছি। ও, সকালে গুলশান 1-এ যাচ্ছ? তাহলে তুমি আমাকে একটা ফোন দিও, এর কাছে মিতুর কাছে আমার নাম্বার আছে, ঠিক আছে? রবিবার গুলশান 1টা খুব প্রিয়। আমি একদিন গুলশান 1-এর পেছন দিয়ে রবিবারকে দেখলাম জনৈক নারীর সাথে। মানে এই পর্যন্ত যখনই আমি জীবনে 3টা মেয়ের সঙ্গে আমি রিক্সায় উঠছি। একটা হচ্ছে আমার নিজের মেয়ে, আরেকটা হচ্ছে আমার বউ, আরেকটা মেয়ে ওই যে গুলশান ক্যাডেট কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। গুলশান ক্যাডেট কলেজ? হ্যাঁ, মানে গুলশান ক্যাডেট কলেজ ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম একটা মেয়ের সাথে রিক্সা, এবং ইস্তেক দেখে বলছে, আমার ফোন দিচ্ছে, হ্যালো কই? আমি তো ভাই গবিবাগে। গবিবাগে কিসে? আমি তো বাসে। রিক্সায় মেয়েটার সাথে কে? আমি জিজ্ঞেস করলাম রিক্সায় কি ভাবি নাকি? ওকে, তাহলে কালকে তুমি সকালে গুলশান এসে আমাকে ফোন দিচ্ছ, এই কথাই রইল। মুক্তা, কথা দিলাম কোথায় ভাই? আমি কথা দাও নাই না? আচ্ছা ঠিক আছে, আমরা কথা নিয়ে নিলাম। ওকে, ভালো থাকো। ঠিক আছে ভাই, আমি ফোন দিব। আচ্ছা ফোন দিও। আর তোমাকে আমি চিনবো কিভাবে বলো তো? না, হিমুর মতো কোনো হলুদ ড্রেসে থাকবো না। তাহলে কোন ড্রেসটা তুমি পরবা? হ্যালো ভাই, নীল ড্রেস পরবো। নীল ড্রেস পরবো, ওকে, নীল ড্রেসই সই, তুমি চলে এসো। এবং আর মুক্তা, তোমার জন্য একটা গান। মুক্তা না, এটা আসলে মিতুর জন্য গানটা হচ্ছে, আমি যে ট্যুরের গল্প বললাম, সেই ট্যুরে একটা সঙ্গীত ছিল, মানে থিম সং বলা যেতে পারে। আমরা ট্যুরে হোটেলে ছিলাম অল্প দিন, ম্যাক্সিমাম সময় 11 দিনের ট্যুরের মধ্যে বোধহয় 5 দিনই আমরা বাসের মধ্যেই ছিলাম। মানে আমরা নাইট জার্নি করতাম, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতাম, এবং বাসে একটা গান বারবার বাজত, সেটা হচ্ছে আইয়ুব বাচ্চুর আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। এই গানটি শুনতে শুনতে আমরা বিরতিতে যাব, এবং এই গানটি ডেডিকেট করা হলো মিতু এবং তার বান্ধবী মুক্তাকে। মুক্তা এবং মিতু আমাকে 12 মাস ভালোবেসো, আমিও তোমাদেরকে সুযোগ পেলে অবশ্যই ভালোবাসবো, এবং গুলশানে আসলে ফোন দিতে কখনোই ভুলো না। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন তরুণ লেখক ইস্তিয়াক আহমেদ। ইস্তিয়াক, ব্রেকে কথা হচ্ছিল তোমার সাথে বইমেলা নিয়ে, ঠিক আছে? কেমন গেল এবার তোমার বইমেলা? বইমেলা ভালো। বইমেলা এবার আমার যে বইটি বের হয়েছে, বইটা মেলার 10 তারিখের দিকে, মানে 10 তারিখে 11 তারিখে মেলা এসেছিল, এবং সেটা 22-25 তারিখে ফার্স্ট এডিশন শেষ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি, পোলাপান এখন কি বই পড়তে চায় মেইনলি? মানে পোলাপানের বয়স কিরকম? আমি বলতেছি যে পাঠক, তরুণ পাঠকরা যারা একসময় হুমায়ুন আহমেদ পড়তো, তারা কি মানে আরেকজন হুমায়ুন আহমেদের সন্ধানে আছে, না নতুন কিছু পেলে তারা লুফে নেবে? কি বলা হয় তোমার? না, সেটা তো আসলে আমি বলতে পারি না, কিন্তু আমি যারা হুমায়ুন আহমেদ পরে, আমার ধারণা আগামী 5 বছর 7 বছরেও তাদের সেই বলয় থেকে বের হওয়া সম্ভব না, কারণ এখনো মানে হুমায়ুন আহমেদের যে মানে ফেসবুকে যারা ফ্রি লেখা পড়ে, তারা কি বই কিনে পড়ে? তোমার কি মনে হয়?
প্রচুর পড়ে এবং ফেসবুক একটা ভালো কমিউনিকেশন টুল। এবং ফেসবুকের আমার সবচেয়ে বড় বিষয়টা আমি মানে আমার অবজারভেশন থেকে যেটা মানে দেখছি সেটা হচ্ছে যে ধরেন আপনার ফেসবুকে মূলত সেলিব্রিটি হচ্ছে মূলত যাদের হচ্ছে ফেসবুক যারা ভালো লিখতে পারে। আপনি দেখেন যে সেলিব্রিটি টিভিতে অভিনয় করছে কিন্তু তার লেখালেখির কোনো নাই, খুব বেশি তার গ্ল্যামার, খুব বেশি তার কাজ দিয়ে সেখানে সুবিধা করতে পারতেছে না। এবং যারা অ্যাক্টিভ, যারা লেখালেখি করতেছে, যারা বিভিন্ন ইস্যুতে খুব সরব, সেই জায়গাটা হচ্ছে লেখালেখির একটা বড় জায়গা আছে ফেসবুকে। এবং না, ফেসবুক আসলে বাংলাদেশের জন্য ধরো নিবন্ধন গুণ ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন স্বাধীনতা পদক নিয়ে, ঠিক আছে, সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলেন, ঠিক আছে। ফেসবুক একটা ভালো প্রতিবাদের মাধ্যম ঠিক না। আমি তোমাকে বলি, ধরো এই যে সাহিত্য সম্পাদক নামে যে একটা ব্যাপার আছে প্রত্যেকটা পত্রিকায়, একজন মানে আমার মনে হয় যে পত্রিকা সবচেয়ে মূর্খতম লোকটাকে ওই পজিশনে বসাই দেওয়া হয়, এবং সে কি সাহিত্য বোঝে এবং কি সে জাতিকে বোঝাতে চায় নোবডি নোস। সাহিত্য সম্পাদকরা যেসব লেখকদের লেখা সারা বছর ধরে তাদের সাহিত্য পাতায় ছাপান, বইমেলায় সেসব লেখকদের অত্যন্ত করুণ অবস্থা, তুমি জানো, তাদের নানান রকম অফার বইমেলায় দিতে হয়। বই কিনলে একসাথে ছবি তুলবে, বই কিনলে সেলফি তুলবে, বই কিনলে অমুক দেবে, তমুক দেবে, চাকরি দেবে, একদম তারপরে তাদের বই যায় না। বাট ফাইনালি সেই সব লেখকরাই জনপ্রিয়, যে তুমি যেটা বললা, যারা ফেসবুকে খুবই অ্যাক্টিভ। মানে ধরো ফেসবুকে অ্যাক্টিভ শুধু না, অ্যাক্টিভ মানে কি ভালো লেখা দিয়ে আমি তোমাকে যেমন আপনি একজন না, আমি একজন না, ধরো আমি বলি কোন একজন নায়িকা, তার ফেসবুক আইডিতে প্রচুর লাইক, প্রচুর ফলোয়ার, সে নায়িকা বলে তার গ্ল্যামারের কারণে ফলোয়ার। কিন্তু ধরো একজন ইশতিয়াক আহমেদ, তার যদি 10 জন ফলোয়ার থাকে আর নায়িকা যদি 10 লক্ষ ফলোয়ার থাকে, তাহলে আমি বলবো ইশতিয়াকের 10 জন ফলোয়ারের দাম আছে, কারণ ইশতিয়াকের চেহারা দেখে 10 জন ফলোয়ার হয় নাই, ইশতিয়াকের অন্য কোন স্ট্যাটাস দেখে 10 জন ফলোয়ার হয়নি, ইশতিয়াকের বন্ধু বান্ধবরা ইশতিয়াকের ফলোয়ার হয়নি। ফলোয়ার যদি হয়ে থাকে এই 10 জন, ইশতিয়াকের ইশতিয়াকের যে প্রোডাক্ট, যে প্রোডাকশন লেখা, এটা থেকে হয়েছে। সো এইটা ইশতিয়াকের একটা আর্নিং। এবং ফেসবুক এই ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিয়ে আসছে। সাহিত্য সম্পাদক, বিভাগীয় সম্পাদক, যে আমি যেমন সোয়েটারের বিনিময়ে লেখা ছাপাইতাম, ঠিক আছে, আরো অনেক কিছুর বিনিময়ে লেখা ছাপাইতাম। তো এই বলয়টা ভেঙে ফেসবুক সবার কাছে পৌঁছে গেছে, এবং এটা একটা ভালো দিক। যাক, আমরা একটা ফোন নেবো, অনেক ভারী কথা মাঝখানে হঠাৎ করে কেন জানি বললাম। হ্যালো, কে বলছিলে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলে, কোথা থেকে বলছিলে? আমি ঢাকা থেকে জিন বলছিলাম। ঢাকা থেকে জিন? ইরিন। কি নাম তোমার? ইরিন? জি জি ভাইয়া, ইরিন। ইরিন মৌসুমীর ছোট বোনের নাম ইরিন, মনে পড়লো। ইরিন জামান। আমি ভাইয়া মৌসুমীর ছোট বোন না। আচ্ছা, ঠিক আছে। মৌসুম তার চেয়ে এইভাবে বললে ভালো হতো যে মৌসুমী আমার বড় বোন না, বা মৌসুমী নামে কাউকে মানে আমি বোন বানাইনি। যাই হোক, ইরিন তুমি কি করো? ভাই আমি ক্লাস 10 এ পড়ছি। ও, ক্লাস 10 এ পড়ো। কোন স্কুল? জি ভাইয়া, একে হাই স্কুল এন্ড কলেজ। একে হাই স্কুল এন্ড কলেজ। যে তোমার কুতুবখালীতে, যে এটা কুতুবখালী না? ধনিয়াটা কি যেন নাম? কুতুব নিয়ে কি যেন একটা নাম আছে এলাকার নাম? কুতুবখালী। হ্যাঁ, কুতুবখালী। হ্যাঁ, ধনিয়ার একটা স্কুল ছিল, কুতুবখালী স্কুল। এই টাইপের একটা স্কুল কি ছিল এই ইশতিয়াক? হ্যাঁ, ধনিয়া বিশ্ববিদ্যালয় আছে ওইদিকে। না, ধনিয়ার একটি স্কুল কি আছে কুতুবখালী নামে? কোন স্কুল জানো? জায়গা আছে। হ্যাঁ, কুতুবখালী নামে জায়গা আছে, একটি স্কুল আছে কুতুবখালী। এবং আমরা যখন আইডিয়ালে ভর্তি ক্লাস 6 এ, না প্রায় 12-13 জন ভর্তি হয়েছে। তারা আগে তো স্কুলের নাম বলতে, আগে কোন স্কুল ওরা বলছে ধনিয়া কুতুবখালী স্কুল, সবাই হোক রাইসে দিচ্ছে। বাট ফাইনালি ওই 12 জন সিরিয়াসলি আইডি স্কুল রুল করতো মানে হচ্ছে তারা এত অসাধারণ রেজাল্ট করতো, ঠিক আছে, এবং তারাই ম্যাট্রিকে স্ট্যান্ড করছে। এবং নাম যাই হোক, কুতুবখালী হোক আর কুতুব ভরাই হোক, ঠিক আছে, জায়গাটা ভালো ছিল। যাই হোক, তুমি ধনিয়া একই স্কুলে পড়ো, এই তো? ভাইয়া ভালো আছেন? অনেক কষ্টে তুমি কিছু বলার চান্স পেলে। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো ইরিন? জি ভাইয়া, ভালো আছি। আপনাদের অনেকবার ট্রাই করতে নিলাম। আচ্ছা, আমাদের অনেক ট্রাই করতে তুমি কি? হ্যাঁ ভাইয়া। তুমি কোন সাবজেক্টে পড়ো? সায়েন্স, আর্টস, কমার্স নাকি? সায়েন্সে। পরীক্ষার রেজাল্ট কেমন হবে তোমার? ইনশাআল্লাহ ভাইয়া, দেখা যাক। এখন তো প্রিপেয়ার আস্তে হচ্ছে। ইশতিয়াকের স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল নারায়ণগঞ্জ হাই স্কুল। আর কলেজ হচ্ছে তোলারাম কলেজ। তোলারামের অনেকে আমাদেরকে মাঝে মাঝে ফোন দেয়, এই জন্য আমি ইচ্ছা করে প্রশ্নটা করলাম। তোলারামের অনেকে ফোন দেয়। ওকে ইরিন, তুমি ভালো থাকো, ঠিক আছে, এবং আমাকে একদিন কুতুবখালীতে বেড়াতে নিয়ে যাও। আমার খুব ইচ্ছা কুতুবখালী আবার ঘুরে দেখার।
ফ্লাইওভার থেকে নামলেই কুতুবখালী। ফ্লাইওভার থেকে নামলেই কুতুবখালী না? আচ্ছা, এই ফ্লাইওভারটা হয় কি জাব কমছে না কমে নেই? অনেক কমেছে, অনেক কমছে। ঢাকা চিটাং মহাসড়ক। তোমার এখন নারায়ণগঞ্জ যেতে কতক্ষণ সময় লাগে? 25 মিনিট। এখান থেকে নারায়ণগঞ্জ যেতে 25 মিনিট সময় লাগে? এখান থেকে না, মানে মতিঝিল থেকে। মতিঝিল থেকে নারায়ণগঞ্জ যেতে 25 মিনিট সময় লাগে। আগে কতক্ষণ লাগতো? আগে 4 ঘন্টাও লাগতো। 4 মানে ফ্লাইওভার যখন ছিল না, না নির্মাণ হচ্ছে, এমনি 1-1.5 ঘন্টা লাগতো, কিন্তু ফ্লাইওভার নির্মাণকালীন সময়ে সেটা 3-4 ঘন্টা গিয়ে ঠিক। ধরো এই যে এবিসির শো শেষ করে তুমি যখন বাসায় ফিরবা মাইক্রোতে করে, কতক্ষণ লাগবে কারণ বাজার থেকে? আনুমানিক 30-35 মিনিট। 30-35 মিনিট। আমারও মিরপুরে পৌঁছে দিতে 30-35 মিনিট হবে। কাজে যাই তোমার কোনো চিন্তা নাই, 30-35 মিনিটের মধ্যে তোমার গাড়ি ড্রাইভার ফ্রি হয়ে যাবে। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? তোমার নাম কি? জি, আমার নাম তানহা মনি। তানহা মনি? মনি না মনির, কোনটা? তানহা মনি। তানহা মনি, ও ফাটাফাটি। হ্যাঁ, দীপু মনি, তানহা মনি, আর এটা কি জানি মনে আছে, পরিমণি। আমি অবশ্য ভাইয়া অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি শোনার জন্য খুব পাগল। আচ্ছা, কে পাগল, তুমি? হ্যাঁ। আচ্ছা, কেন এই শো শোনার জন্য পাগল? দিল প্যার মোহব্বত হ্যায়। কি কিসে কিসে? দিল প্যার মোহব্বত হ্যায়। ও দিল কে। তুমি কি হিন্দিতে কথা বলার চেষ্টা করতেছো? আচ্ছা রবি ভাইয়া, না না, তুমি আগে আগে তুমি প্রসঙ্গ চেঞ্জ করো। তুমি কি হিন্দিতে কথা বলার চেষ্টা করতেছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ পারি তো। তুমি হিন্দি পারো? হ্যাঁ পারি। আসো আমরা হিন্দিতে কথা বলি। তুমি কেমন? আমি বাংলায় প্রশ্ন করবো, তুমি হিন্দিতে উত্তর দাও। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। বাট ইজ ইট নট হিন্দি, তুমি হিন্দিতে বলো। আমি হিন্দিতেও কথা বলতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি, আরবিতেও কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি হিন্দিতে কথা বলো, যে তুমি হিন্দি বলে ফেলছো। না, অল্প কিছু পারি। তাহলে তুমি বললা কেন আমি হিন্দিতে কথা বলতে পারি? ভাইয়া আমি এত ট্রাই করতেছি, মানে কথা বলার জন্য সুযোগই পাচ্ছি না। পারো তো মানে ঝুমুর ছিল, ঝুমুর। আচ্ছা ঠিক আছে, ঝুমুরের ব্যাপারে আসবো। তার আগে শোনো মনি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার মতে তুমি না পারো বাংলা। নেগেটিভে নিতেছেন আমার কথা, আমার নামটাকে কম আপনি কি বলতেছেন? আমি কোনো কিছু, তুমি আগে আমার কথা শোনো। তুমি না পারো বাংলা, না পারো ইংরেজি, না পারো হিন্দি, আরবি তো পারোই না। কারণ তুমি ট্রাই কি বলতেছো। হ্যাঁ, আমার কথা শোনো। আপনি কি আমার সাথে কি আরবিতে টকিং করবেন? এই যে তুমি বলতেছো আরবিতে টকিং করবে, ঠিক আছে। এই যে এটাতে তুমি ট্রাই কে বলছো টেরাই, আবার এখন বলছো আরবিতে টকিং। তুমি যেটার মধ্যে আসো, তুমি একটা ঝামেলার মধ্যে আসো, বড় ধরনের ঝামেলা। এবং এই ঝামেলায় বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ আছে। তাদের ধারণা যে তারা যে ভাষাটা জানে সেই ভাষায় কথা বললে তাদের মান-ইজ্জত থাকবে না। বাংলাকে তারা খুব নিম্নমানের একটা ভাষা মনে করে, যে ভাবে যে বাংলায় কথা বললে কেউ বোধহয় আমাকে স্মার্ট ভাবলো। তা এই জন্য তারা ইংলিশে স্পিক করে। যেমন গত সপ্তাহে একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে এই শোতে, যে ফোনে তো তুমি স্পিক করো না। আমি কি করি না, আমি প্রথমে বুঝি না, আমি কি পিক করো না, ফোনে তুমি স্পিক করো না। আমি কি করি, বুঝলাম স্পিক মানে এইটার কি অর্থ? ফোনে তো তুমি স্পিক করো না, আপনি আমার সাথে টকিং করবেন, মানে এটার মানেটা কি? এবং আমি জানি না তোমাদেরকে কারা এই জিনিস শিখাইছে, যে বাংলার মধ্যে একটা ইংরেজি বা একটা উর্দু বা একটা আরবি বা একটা হিন্দি শব্দ ঢুকাইলেই তোমার কথাটা খুবই স্মার্ট হয়ে যাবে, খুবই দুর্দান্ত হয়ে যাবে। এটা কে তোমাদেরকে শিখাইলো? কোথা থেকে তোমরা এই উদ্ভট ধারণাটা পাইলা? আমার না কোনো ধারণা নাই। ইস্তিয়াক এই জন্য কি আমাদের এফএম রেডিও খানিকটা দায়ী? এফএম রেডিও ওইভাবে ঠিক বলা যাচ্ছে না, কিন্তু ফেসবুকে একটা বড় ভূমিকা রাখতেছে। কিরকম বলতো? যেমন ধরেন আগে আমরা যে ছেলেটা আমাকে ভাই বলতো, এখন বলে ব্রো। আমি খুব হতাশ। আমি তারা জিজ্ঞাসা করি যে ব্রো হইলাম কবে থেকে? হ্যাঁ, ভাই সরি ভাই। ঘটনাটা হচ্ছে যে এই যে ব্রো কালচারটা, এটা খুব ভয়াবহ। এটা হচ্ছে ওই যে শর্ট টার্ম লিখতে লিখতে এখন শর্ট টার্ম মুখে চলে আসতেছে। তো এই জায়গাটা হচ্ছে খুব বিপজ্জনক। তারপরে হচ্ছে, এবং আরো বিপজ্জনক হচ্ছে সামনে হয়তো ইমো দিয়ে কথা হবে মানুষের। ধরেন আমি এখন অনেক ইমোর অর্থই বুঝি না, যেগুলো হচ্ছে দিয়ে যাচ্ছে, আমি সেও দিচ্ছে, আমি একটা দিলাম, দেখলাম যে খুবই সাংঘর্ষিক একটা অর্থ প্রকাশ করতেছে। তুমি ইমোর কথা কি বলছো? তুমি একদম ঠিক জায়গায় আসছিস। আমি কালকে একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেছিলাম, আমি তার একটা খুব হাসির গল্প শোনাইলাম। সে বললো লোল, মানে মুখে যে কেউ লোল বলতে পারে, ঠিক আছে। এবং লোল নিয়ে একটা মজার কাহিনী আছে। লোলের এই যে যারা লোল লেখে তাদের তুমি জিজ্ঞেস করো লোল মানে কি, এলওএল মানে কি।
আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি 90% পারবেন, 90% পারবে না। শুধু লোল যে বাংলাদেশের লোকজন পারবে না তা না। আমেরিকায় এক মা তার মেয়েকে টেক্সট করতেছে যে তোমার দাদি মারা গেছে, তুমি বলছো আই এম ভেরি সরি, তখন মা লিখছে লোল। তখন মেয়ে অবাক হয়ে বলছে তুমি কেন লোল বলতেছো? বলে যে ও লোল মানে হচ্ছে লটস অফ লাভ, তোমার দাদির মৃত্যুর উপলক্ষে আমি বললাম লটস অফ লাভ। বলে না, লটস অফ লাভ না, লোল মানে অন্য একটা। আচ্ছা লোল মানে কি, কে বলতে পারবা? আমাদেরকে একটা টেক্সট করো তো। প্রথমে কেবিসি মেন্টোস একটা স্পেস দাও, তারপর লোল LOL মানে কি, তারপর একটা তোমার নাম লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3421 এই নম্বরে। এবং মানে ওই যে তুমি যেটা বললা ভাইকে ব্রো বলা, এবং আমরা মূর্খরা কিন্তু ভালো খাই এটা, জানো। আমাদের এবিসিতে একটা গ্রুপ মাঝখানে আসছিল, ব্রো গ্রুপ। ধরো যে কথা এবিসিতে তুমি একটা আইডিয়া দিতেছো যে একটা কাজ করি আমরা, একটা এমন একটা শো করি যে শোটা হবে খুবই আড্ডা বেসিস, মানে ওই শোতে দারুণ আড্ডা দেওয়া হবে। হ্যাঁ, এটা এই আইডিয়াটা জটিল না, কিন্তু তুমি যদি এইভাবে বললো একই জিনিস তুমি যদি এইভাবে খাও, ব্রো একটা স্পাইসি আইডিয়া ছিল, একটা গ্যাদারিং করবো আমরা, ওইখানে খুব চিটচ্যাট হবে, মাস্তি হবে, একটা লালে লাপ্পা মার্কা শো হবে, একদম পুরো নড়ে চড়ে বসলো। একই জিনিস, শুধু ভাইয়ের জায়গায় ব্রো, মজার জায়গায় মাস্তি, গল্পের জায়গায় চিটচ্যাট, আড্ডার জায়গায় গ্যাদারিং, খেয়ে ফেলছে। মানে অদ্ভুত একটা ব্যাপার। মানে অথচ রবি ভাই আমরা 2007 সালে ইন্ডিয়া ভ্রমণের সময়, আপনার মনে আছে কিনা সেই দুর্বিষহ ভ্রমণ আপনার আমার এবং আরো 15 জনের, যে আমরা ওই যে ট্রেনে অনেক হিন্দি শিখেছিলাম। আমাদের সাথে গিয়েছিল মনির নামে এক ছেলে, যে হচ্ছে তার সিট রেখে হুট করে বাইরে গেল, এসে দেখে একজন বিহারি বসে সেখানে তার সিটে বসে পড়ছে। তখন সে তো মানে না বাংলা না ইংলিশ না হিন্দি সবকিছু মিলায় সে যে বাক্যটা বললো সেটা খুব সম্ভবত এটা ছিল যে হামারা সিটে বসছেন কেন, আমি গেছি বাইরে মেয়ে। হ্যাঁ, এটা ছিল আমরা যখন বোম্বে ঢুকতেছি, তখন হচ্ছে তোমার বোম্বে ঢোকার আগে নাগপুর না, বোম্বে ঢোকার আগে যে দাউদ ইব্রাহিমের ওই জায়গার নামটা যেন কি, মহারাষ্ট্র, পুরাটাই বোম্বে মহারাষ্ট্র। হ্যাঁ, ও মানে মহারাষ্ট্রতে যখন ট্রেনটা ঢুকলো, ঠিক আছে, বোম্বেতে পৌঁছানোর আগে মহারাষ্ট্রে গিয়ে দেখি যা খেলা সৃষ্টি, যে আমাদের প্রত্যেকের শোয়ার জায়গা ছিল, মহারাষ্ট্রে ট্রেন ঢোকার সাথে সাথে ট্রেনে ধুমধুম করে লোক উঠতে লাগলো, এবং কারো শোয়া তো দূরের কথা, বসার জায়গাও না। এবং আমরা যারা টিকিট ধারী তারা দাঁড়াইলাম, লোকজন বসে রইলাম। আমি জিজ্ঞেস করলাম, তখন আমাকে কলকাতার এক দাদা বলল, মহারাষ্ট্রে দাদা টিকিট চাইতে হয় না, এখানে প্রতি বছর 2-1 টিটি নিখোঁজ হয়ে যায়, হাপিস হয়ে যায়। মানে মহারাষ্ট্র যেহেতু যে দাউদ ইব্রাহিমের জন্মভূমি, এই জন্য মহারাষ্ট্রের লোকজনের এত সাহস এবং তারা এত টেরোরিস্ট টাইপের, শুনছিলাম যে মানে ওখানে নাকি টিটি নিখোঁজ হয়ে যায়, বছর 2-1 টিটি নাকি হাপিস হয়ে যায় ওই জায়গা থেকে। কেন? তাদের অপরাধ, তারা টিকিট চাইছে। সেই অবস্থায় যে আমরা, এবং তারা হচ্ছে খুব, আমরা মনে আছে আমরা একটু মানে যে জায়গা ফাঁকা হচ্ছে তার ভেতর দিয়ে তারা লাগেজ ঢুকায় ঢুকায় সুন্দর করে বসে পড়ছে, এবং মানে আরেকজনকে যে জিজ্ঞাসা করা যে মানে এই জায়গায় বসা যাবে কিনা, অনুমতি বা রিজার্ভ একটা কামরা, প্রত্যেকটা সিট তোমার বুক করা, তারপর তারা ওই অবলীলায় বসে যাচ্ছে, ট্রেনের ভেতর সিগারেট খাচ্ছে। এবং আমাদের মধ্যে সেই একমাত্র প্রতিবাদী ছিল, একমাত্র। এবং ওই ছেলে গেছিল বাথরুমে, এসে দেখে তার শোয়ার জায়গায় প্রায় 20-25 জন বসে রয়েছে, এবং সে এরকম বেশভূষা, এক একজনের লম্বা দাড়ি, পাগড়ি, মানে কেমন একটা অদ্ভুত। আবার কেউ কেউ ছাগল নিয়ে উঠছে ট্রেনের মধ্যে। সে অসহায় হইয়া, সে না পারতেছে বাংলা বলতে, কারণ বাংলা তারা বুঝবে না, ইংলিশ সে পারে না, ইংলিশও সে বলতে পারবে না, একমাত্র হিন্দি তার ভরসা। এবং সে বলছিল, আমার সিটে বসছেন কেন, আমি তো গেছিলাম, মেরা সিটে বসছেন কেন, আমি তো গেছিলাম বাইরে মে। এবং এই কথা বলার পর পুরা কামরা হো হো করে হেসে দিল। মানে তার এই প্রতিবাদটা খুব কাজে দিচ্ছিল, কারণ পুরো আমরা সবাই ভয়ে ঠিক ঠিক করতেছিলাম যে কি না কি হয়। পরে দেখা গেল তার এই কথা শোনার পর ওরা খুবই মজা পাইছে, হাসি ঠাট্টার মধ্যে পুরো পরিবেশটা হালকা হয়ে গেল। জায়গাটা ফোনে আছে। হ্যালো, কে বলছিল? হ্যালো হ্যালো, যে ফোন দিছে তার নির্ঘাত ব্যালেন্স শেষ হয়ে গেছে। তোমার সাথে আমার বোধহয় একটাই দেশের বাইরে ভ্রমণ, তাই তো? হ্যাঁ, বোম্বে গেছিলাম। অসাধারণ একটা ভ্রমণ ছিল ইস্তিয়াক। অ্যাজ এ ভ্রমণের সঙ্গে তুমি অসাধারণ একজন, মানে কি বলবো, ট্রাভেল মেট বলা যেতে পারে। খুবই ভালো একজন ট্রাভেল মেট, এবং খুব ভালো লাগছে আমার এখনো সেই স্মৃতি দগদগ করে মনের ভেতর। আমরা ইস্তিয়াক 35 জন ছিলাম না, 36 জন। আন্তরিকতা এত ছিল যে আপনাকে কলকাতা রেখে আমার চলে আসতে হয়েছে। হ্যাঁ, গিয়ে কি যেন বলে যে আমরা কি সব মিলে 18 জন ছিলাম। 18 জন অনলি।
17 টিকিট কেটে 18 জন, 17টা টিকিট করছিলাম, কিন্তু আমরা প্যাসেঞ্জার ছিলাম ফাইনালি 18 জন। তোমার কি মারিতার কথা মনে আসছে, জার্মান সেই মেয়েটার কথা? হ্যাঁ, মারিতা। তারপর আরেকটা মেয়ে ছিল ইতালিয়ান, আমাদের রাজীব ভাই খুব আবেগ আপ্লুত, মানে সকালে উঠে তাকে না দেখলে সে ব্রেকফাস্ট করতো না। কি যেন নাম ছিল মেয়েটার, ইতালিয়ান মেয়েটার? এটার নাম মনে নেই। আরে কি সেই সোনার দিন ছিল, জার্মানির মেয়ে ইতালির মেয়ে আমাদের সাথে একসময় কথা বলতো। ইতালির মেয়ের চেহারা না দেখে আমরা ব্রেকফাস্ট করতাম না। এবং ভালো দিন আসলেই কোনো দিন স্থায়ী হয় না, ভালো দিন থাকে না। তবে মারিতার সাথে আমার কোনো যোগাযোগ নাই, বাট মারিতার যে বস মারিয়ানা, তার সাথে আমার বছর 5 আগে একবার যোগাযোগ হয়েছিল, তারপর বুঝে গেছে এরা, কোনো খোঁজ খবর নাই। আমি মারিয়ানাকে মাঝখানে একটা মেইল করছিলাম, শি ডিডন্ট রিপ্লাই। আর মারিতার খোঁজ খবর জানি, মারিতার খোঁজ খবর পাশার সাথে আমার দেখা হয়েছিল। আমি দেখি মারিতাকে একটা মেইল দেব পাশার কাছ থেকে মেইল নাম্বার নিয়ে। তবে এই ট্যুরের বোধহয় সবচেয়ে ভালো দিক ছিল হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি দেখা আমাদের। অমিতাভ বচ্চন মানে এটা কিন্তু আমাদের জন্য, দেখো ইন্ডিয়ায় মানুষ যায় কোথায় কোথায় যায়, কলকাতা যায়, নয়তো মাদ্রাজ যায়, নয়তো দিল্লি যায়, কিন্তু খুব কম লোকের কাছে পাবা যে ইন্ডিয়ায় গেছে, বোম্বে ঘুরে আসছে, জুহু বিচে গেছে, অমিতাভ বচ্চনের বাড়িতে গেছে। এবং জুহু বিচে যে ভোরবেলায় গেলে শাহরুখ খান ওইখানে হাঁটাহাঁটি করতে আসে, জগিং করতে আসে, এই গল্প শুনে আমরা সব ভোরবেলায় গিয়া 4 দিন ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত থাকতাম। পরে গঙ্গা জলে অভিনয় করা এক ভিলেনকে পাওয়া গেল, কিন্তু বাসায় এসে দেখি সিটিতে সে নাই। কে বলছিলে? আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান বলছিলাম। হেই রেদওয়ান, কি অবস্থা? এই তো অনেকদিন পর তুমি ফোন দিলা। আমি এই প্রথম ফোন দিলাম। ও আচ্ছা, সরি। রবি ভাই, আপনি মনে মনে হতাশ হয়েছেন, উপর থেকে খুব মানে খুশি দেখাচ্ছেন আর কি। না 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 রেদওয়ান, তুমি ফোন দাও। আপনি আমি কষ্ট বুঝতে পারছি, আমি ছেলে হয়েও লাইন পাইলাম, এই জন্য আপনি নিশ্চয়ই এখন দায়িত্বের দিকে খুব কঠোর দৃশ্যে তাকাচ্ছেন। যাই হোক, আমি ইস্টাক রহমানের সাথে কথা বলার জন্য ওরা তো ফোন দিয়েছেন, ওনার একজন বড় রকমের ভক্ত। ভাই, জি ভাই, কি নাম? আমি রেদওয়ান বলছিলাম। আমি সেই ভক্ত যে আপনাকে আপনার ছোট ছোট বইয়ের, মানে আপনার ওয়ার এন্ড পিস সাইজের একটা বই লেখার অনুরোধ জানিয়েছিল, মনে পড়ছে আপনার? আরেকবার একটু বলবেন। আপনাকে আমি ইনবক্সে ওয়ার এন্ড পিস সাইজের একটা বই লেখার অনুরোধ জানিয়েছিলাম। আপনার বিশাল একজন ফ্যান আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোটি কোটি ইনবক্স আসে, মনে রাখার কোনো কারণ নেই। না না না, অত ইনবক্স আসে না, রবিবার আসে। আমার আসে না, আমার দুইটা ইনবক্স আছে, একটা করে আমার অফিস থেকে, আর একটা করে বাসা থেকে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি ইনবক্স করেন, যে কেন ইনবক্স করছো না, সেগুলি সারা বাকি সময়টায় চলে আসে। ভাই বলেন। যে চাপা মারার যে ক্ষমতা, তাই রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বিস্ময়। আচ্ছা রেদওয়ান, তুমি কোথা থেকে বলছিলে এটা আগে বলে নাও। আমি খিলগাঁও থেকে বলছিলাম। ও খিলগাঁও। আচ্ছা রবি ভাইয়ের কাছে আসে। ইনস্টাগ্রামে আপনার আমি মানে কি বলবো, আপনার আসলে ভয়াবহ রকমের ফ্যান। আপনাদের 2টা বই পড়ছি, আদর্শ লিপি আর সিনেমা হলের গলি। এবং আপনার যে সেন্স অফ হিউমারের যে লেভেল অসাধারণ, একদম যে সোহান আহমেদ কি মনে করে দেয় আর কি। যাই হোক, এবার রবি ভাইয়ের কাছে। ধন্যবাদ ভাই। আচ্ছা ওকে রবি ভাই। হ্যাঁ ভাই বলো। এই প্রোগ্রামটা সম্পর্কে আমি জাস্ট মানে ফার্স্টে বলি, সেটা হচ্ছে শিমুল নাসেরকে কি আনা যায় না? অবশ্যই আনা যায়, কবে আনবো বলো? আপনি মানে আমি জাস্ট রাজীব ভাইয়ের যে পজিশনটা ছিল, ওটা শিমু ভাই ছাড়া আর কেউ বোধহয় পূরণ করে, মানে রেহান ভাই বা সাজেদা পুরানো অনেক স্মার্ট, বাট আপনার সাথে যে কম্বিনেশনটা, সেটা মানে আমি জাস্ট আপনার সাথে দুজনের কম্বিনেশনটা অসাধারণ। সেটা হচ্ছে রাজীব আর শিমুল নাসের ভাই। এর আগে শব্দ গল্প ঝুম একটা প্রোগ্রাম হতো, তখন থেকেই আপনাদের কম্বিনেশন আমি সাংঘাতিক ফ্যান। এরপর রাজীব ভাই, মানে আপনাদের সেন্স অফ হিউমারের মানে একই ধরনের আর কি, ওই জন্য আপনাদের সাথে জমে বেশি। এই জন্য আমরা শিমুল নাসেরকে যদি একটু কন্টিনিউ করা যায় কি প্রোগ্রামে আপনার সাথে, আমার মনে হয় এটা খুব ভালো হবে। বা এটা আরেকটা হচ্ছে যে আমি একটা জাস্ট বলি, এখানে ছেলেদের ফোন সাধারণত নেওয়া হয় না, বাট এটা আমি অভিযোগ করে বলতেছি না, আসলেই ছেলেদের সাথে আপনাদের না জমে না, মেয়েদের সাথে জমে। এবং আমি অনুরোধ করবো ছেলেদের সাথে আসলেই কমই নিতে, মেয়েদের ফোন বেশি নিলে আপনার সাথে যে মেয়েদের কলেজে অনেক জমে, মানে রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ সেটাই মানে বিপরীত। যাই হোক, আর হচ্ছে ঐশী নামে একটা মেয়ে ফোন দেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐশী নামে তো অনেকেই ফোন দেয়। আপনি এক্স্যাক্টলি কোন ঐশীর কথা বলতেছিলেন? ঐশী নামে অনেকেই ফোন দেয়। হ্যাঁ, মিরপুরের এক ঐশী আছে, ক্লাস 10-এ পড়ে। না না না, 10-এ না। ও 10-এ পড়ে না সে? আরে এই যে গুলুমুলু মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে, মনে পড়ছে এখন।
আচ্ছা, ওই আমি মানে এই প্রোগ্রামের লিসেনারদের মধ্যে আমি ওনার ভীষণ ফ্যান। আচ্ছা, উনি কবে মানে আমি মেন্টস বাতি জেলার রেকর্ড করি শুধু, মানে ওনার যে কনভারসেশন আপনার সাথে ওটিপি রেকর্ড করি, এর বেশি আমার মেমোরির প্রায় 80% জায়গা এটাই আর কি। তো মানে উনার এবং আমার ধারণা উনি নিজের থেকে লাইন পায় না, আপনারই বোধ ওনাকে আমি, কারণ উনার লেভেলের মেয়ের এত থাকা নেই প্রথমে ফোন দিবে আমার ধারণা। আপনারই যাই হোক, ওনাকে ফোনে আনলেও আর কি আমি ওনার স্মার্টনেস বা আপনাকে পারফেক্ট জবাব দেওয়ার ক্ষমতা একমাত্র ওনারই আছে। ঐশী ম্যাডামের? হ্যাঁ, ঐশী মানে আপনার। আচ্ছা ভাই, ঐশীর কথা তোমাকে আমি একটু চট করে বলে নেই। হ্যাঁ, তুমি যেহেতু বলেই ফেললে এই প্রসঙ্গটা, আমি আচ্ছা ঐশী শুনছে এখন? আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, কারণ ঐশীর সাথে আমার বহু আগে ব্রেকআপ হয়ে গেছে, সে এক পুরানো ইতিহাস। কতবারই তো ফোন দিল বোধহয়। আর ওইটা অন্য ঐশী। যাই হোক, তোমাকে ওই ঐশীর সাথে ব্রেকআপ হয়ে গেছে। আমি তোমাকে বলে, ঐশী আমাদের জীবনে একটা বড় ব্যর্থতার নাম। আমরা যখন শো শুরু করি তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা এই শোটাকে একটা জমাটি শো করবো, এবং অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেই এক্সপেরিমেন্টে কখনো জয়ী ছিল, আমি ছিলাম, সেই এক্সপেরিমেন্টে কখনো রাজীব ছিল, আরো অনেকেই ছিল, সবার নাম বলা সম্ভব না এই মুহূর্তে। তো ইয়ামিন খান, হ্যাঁ, আর অনেকেই ছিলেন। তো যাই হোক, একটা পর্যায়ে আমরা মোটামুটি এবিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিল যে আমার সাথে সবচেয়ে ভালো কেমিস্ট্রি যার মিলে, কথায় কথা, কথার পিঠে কথা, সে হচ্ছে ঐশী। এখন ঝামেলাটা যেতে হয়েছে, ঐশী যেমন রেডিও শোনে, রেডিও ছাড়া সে কিচ্ছু বোঝে না, রবি ছাড়া সে কিচ্ছু বোঝে না, কিন্তু ঐশীর যে মা, সে একটা জিনিসই ঘৃণা করে, সেটা হচ্ছে রেডিও। তার কিন্তু টিভিতেও সমস্যা নেই, ইন্টারনেটের সমস্যা নেই, পত্রিকাতেও সমস্যা নেই, তার একটাই প্রবলেম রেডিও। রেডিওর কথা শুনলে ওই মহিলা কেন জানি কেঁপে যায়। দ্বিতীয় তার প্রবলেম হচ্ছে, ওই মহিলা সব ছেলেকে পছন্দ করে, বাংলাদেশের সকল ছেলে তার ছেলের মতো, একমাত্র একটা ছেলেকে সে দুই চোখে দেখতে পারে, সে হচ্ছে রবি। এই জাহিদ ঐশীর বাসায় 3 দিন, প্রথমে গেছিল মুন্সিগঞ্জের ময়মনসিংহের মন্ডা মিষ্টি নিয়ে 2 কেজি, যাতে ঐশী আমাদের সাথে এই শোটা করে। ঠিক আছে, ঐশীর মা এই মন্ডা ডান্ডা সহ জাহিদকে বের করে দিয়েছে। আমি একদিন ঐশীর মাকে ফোন দিয়েছিলাম, তারপর কি হয়েছে সেটা নাইবা বললাম, সেই ইতিহাস থাকুক গোপন। এবং আসলে ঐশী আমাদের সাথে শো করতে পারলে খুবই ভালো হইতো, কারণ যে তুমি যে কথাটা বললা যে মুখে মুখে কথা বলার, ঐশী হচ্ছে জন্মগতভাবে একটা বেদব মেয়ে। বাবা মার শিক্ষা পরিপূর্ণভাবে না পেলে একটা মেয়ে বখাটে হলে যে জায়গাটায় পৌঁছায়, ঐশী হচ্ছে সেই টাইপের একটা মেয়ে। কিসের স্মার্ট? যে মেয়ে, ঠিক আছে, যে মেয়ে আমার মতো 28 বছরের এক তরুণকে বুড়া ভাম বলে, ঠিক আছে, সেই মেয়ে কোনোদিন স্মার্ট না, সে হচ্ছে একটা চরম বেদব মেয়ে। এবং এই বেদব মেয়েকে কেন এবিসি রেডিও বা তোমরা কেন এত পছন্দ করো, আই হ্যাভ নো ক্লু। বাট আমি যতদিন জীবিত আছি ঐশীর কল এই শোতে নেওয়া হবে না। এবং আপনাকে যে বুড়া বাম বলে এই কারণে পছন্দ করি, মানে এই শোতে যত পচা নয়, যে ভালো পচাইতে পারে তার ইয়েটাই বেশি। আপনিও ভালো পচাইতে পারেন, ওই জন্য আপনার ঐশীর চাইতে আমি মাত্র 2 বছরের বড়, ওর 26, আমার 28। বাট সে এমন ভাবে বুড়া ভাম বলে যে আমি যাতে মানে এক পা কবরে চলে গেছে। আপনার অ্যাকচুয়ালি বয়স কত আমি জানি না, বাট আপনার 7-8 বছর ধরে 28। এবিসিতে ফোন নাও যে নাম্বারটা, সেটা লাস্ট 1926 রাজীব ভাগবত বলছিল। এটা এভাবে মনে রাখতে যে আপনার জন্মসাল, এবং আমি ওভাবে সত্যি মনে রাখছি। রেতন, তুমি কি করো ভাইয়া? তোমার? আমি এবার এসএসসি দিলাম। এসএসসি দিলা না এইচএসসি দিলা? কোনটা? এসএসসি। কোন স্কুল থেকে দিলা? স্কুল না বলি, এটা বলো না। মতিঝিল আইডিয়াল মডেল? না, গোরান আদর্শ। গোরান আদর্শ। এটা স্কুল কেন বলতে যাচ্ছিল না? এটা গোরান আদর্শের জন্য? না, এই জন্য না, বলতে লজ্জা করে। স্কুলের স্টুডেন্টরা যদি শোনে তাদের কি সমস্যা? স্কুলের একটা ছেলে, মানে ভার্সিটির নাম বলা যায়, কলেজে বলা যায়, স্কুলটা না, স্কুলটা আরো বেশি, কারণ আমরা ভার্সিটি থাকি 4 বছর, 5 বছর, 3 বছর, কলেজে থাকি মাত্র 2 বছর, স্কুলে আমাদের 10টা বছর সময় কাটে, তাই না? স্কুলটা অনেক বেশি আমাদের কাছে, অনেক বেশি স্মৃতিময়। রেদন, খুব ভালো লাগলো তোমার 10 বছর কাটে। আচ্ছা, যাই হোক, অনেকবার চেঞ্জ হয়েছে তো। ও আচ্ছা, অনেকবার চেঞ্জ হয়েছে। ওকে রেদন, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এবং ঐশীর হাত থেকে 100 হাত দূরে থাকো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ ইন্তাজ চর্বি, আমার সঙ্গে রয়েছেন তরুণ লেখক ইশতিয়াক আহমেদ, এবং আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলে?
জি, আমি শ্যামা বলছি। হাই শ্যামা, কোথা থেকে বলছিলে তুমি? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে পড়ো? বাংলা। ও ফাটাফাটি, ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় পড়ে এমন একটা মেয়ের সাথে প্রেম করো আমার ছোটবেলা থেকেই লক্ষ্য। তবে শ্যামা, তার আগে তুমি ছটপট বলে নাও তোমার ফেসবুক আইডি। আমার ফেসবুক আইডি বাংলায় যে ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা না, আমরা বাংলা লিখতে পারি তো। বাংলায় শাকিলা জাহান শ্যামা। একটা সেকেন্ড হোল্ড করো। তুমি কি হলে থাকো? না ভাই, আমি বাসায় থাকি। বাসা কোথায় তোমার? কি? শাকিলা জাহান। শাকিলা জাহান শ্যামা। শ্যামা। আচ্ছা, শাকিলা কি তালব্য না দন্তাস্য? তালব্য। তালব্য, ওকে। তালব্য জয়ফলা আকার ময় আকার। শাকিলা ব্র্যাকেটে কি ইংলিশেও লেখা আছে নামটা? হ্যাঁ হ্যাঁ। আর কভার ফটোতে তোমার একটা লাল টিপ দেওয়ার ছবি আছে। আর যে বান্দরটার সাথে তুমি ইয়েতে মানে তোমার প্রোফাইল ছবি, বান্দরটা কে? একটা গরমের দিন সোয়েটার পরে রয়েছে হাফাতা। ওইটা আমার বন্ধু। তো বন্ধু কেন তোমার ঘাড়ে হাত রেখে ছবি তুলবে? হোয়াট ইজ দিস শ্যামা? তাহলে তোমার যদি এরকম বন্ধু থাকবে কেন আমাদেরকে কল দাও? কল তোমার বন্ধু। কি? তোমার বয়ফ্রেন্ড আছে? এই ছেলে তোমার বয়ফ্রেন্ড? না, এটা না, এটা আমার বন্ধু। তা বন্ধু কেন সেইভাবে ছবি তুলবে এবং গরমের দিনে সে কোন দুঃখে জাম্পার পরবে? শুনেন, আর যেটা বলার জন্য আপনাকে ফোন দিচ্ছি সেটা হচ্ছে আপনি না না না, তুমি আগে বলো যে কেন, হু ইজ দিস গাই? এই ছেলের নাম কি? ওর নাম সৌরভ, আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড। সৌরভ তো মেয়েদের নাম হয়, ও কেন একটা ছেলে কেন সে জাম্পার গায়ে দিচ্ছে এবং একটা মেয়ের নাম ধারণ করছে? তখন এটা সরস্বতী পূজার সময়, শীতের দিন ছিল। শীতের দিন ছিল, এখন তো গরমের দিন চলে আসছে। এই শীতের দিন ছিল সে কেন হাফ পাতা সোয়েটার পরছে? শীতের দিন সে ফুলাতে সোয়েটার পরবে। সরস্বতী পূজার সময় শীতও থাকে না, গরমও থাকে না। তাহলে সে একটা ফুলাতে শার্ট পরবে, সে কেন জাম্পার পরছে? ভালো করছে। আপনার সমস্যা কি? সমস্যা না মানে দেখতে অড লাগতেছে। এই যে দেখো, সৌরভের সাথে তোমাদের একটা গ্রুপ ছবি আছে, তুমি একটা নীল শার্ট পরা ছেলে, দেখো নীল শার্ট পরা ছেলেটা কত সুন্দর, একটা পড়ছে, এই রোহান সালাউদ্দিন যার নাম, ভালো একটা ছেলে। সবাই আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড। সবাই তোমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড। আচ্ছা যাক, আমি দুষ্টুমি করলাম। তো তুমি এই ছাগলটার নাম জানো কি? সরি, তোমার এই বন্ধুটার নাম জানো কি? সৌরভ। সৌরভ ও একটা কলেজের। ও কি? ও কলেজের মানে? ও হচ্ছে শোন, আপনাকে যেটা বলার জন্য। না না না, আগে সৌরভ বল। ও কিসের বললাম? জরুরি কথাটা শুনেন না, জরুরি কথা আগে ভাই, সৌরভের কাহিনীটা খোলাসা করো। সৌরভ আমার বন্ধু। তোমার বন্ধু? বারবার তো বলতেছ তোমার বন্ধু, বাট হু ইজ দিস বন্ধু? সে কি করে? সে পড়ে, লেখাপড়া করে। আপনি ওর প্রোফাইলে ঢুকে দেখেন, ও আমার সাথেই পড়ে। ও, তোমরা কি বাংলা ডিপার্টমেন্টে পড়ো? আচ্ছা ঠিক আছে, আমি দুষ্টুমি করলাম। সৌরভকে আমার ভালোবাসা দিও। হ্যাঁ বলো, এবার তোমার দরকারি কথাটা বলো। আমার দরকারি কথা হচ্ছে মানে আমি যাকে বিয়ে করব তার ধারণা যে আমি আপনার প্রেমে পড়ছি, এবং এটা খুব অদ্ভুত রকম ভাবে সে এটা নিয়ে মানে খুব ঝামেলা করছে। তার ধারণা আমি সত্যি সত্যি আপনার প্রেমে পড়ছি। তুমি আমার প্রেমে পড়ো নাই? না। বুকে হাত রেখে বলো তুমি পড়ো নাই? বুকে হাত রেখে বলতেছি পড়ি না। আপনাকে আমার ভালো লাগে, কিন্তু ভালো লাগা তো আর প্রেম না। ও, তুমি তোমার বয়ফ্রেন্ডে ফোন দিয়ে বলছো দেখো আমি এখন কথা বলতেছি, দেখো আমি তার প্রেম পড়ি নাই। বাট শ্যামা, তুমি কি অস্বীকার করতে পারবা কালকে রাত্রে যে আমরা সারা রাত চ্যাট করলাম, সকালে যে আমি তোমাকে পূর্ণেন্দু বত্রীর একটা কবিতা শোনাইলাম, তারপর তুমি এটা শুনে যে ঘুমাতে গেলা, শ্যামা পারবে সেই কবিতা অস্বীকার করতে? আরে সে ঘুমাচ্ছে, সে সারাদিন কলেজে মাস্টারি করে, রাতে ঘুমায়। ও, সে কলেজের মাস্টার। শুনো, আমি তোমাকে বলি, কাউরে বললাম কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলের মাস্টারের কথা বলতেছি, কিন্তু যারা মাস্টার তাদেরকে বিয়ে না করাই ভালো। দুইটা কারণ। মাস্টারদের কাজ হচ্ছে জ্ঞান দেয়া, এটা অভ্যাসে পরিণত হয় এক পর্যায়ে। তারা মাস্টারে ধরো কলেজে 2টা পর্যন্ত কলেজ করলো, হ্যাঁ, কলেজে জ্ঞান ঢাললো, তারপর রিক্সায় উঠলো, রিক্সায় উঠে শোনো না, রিক্সাটা রিক্সাওয়ালাকে জ্ঞান দেবে, ট্রাফিক সিগন্যাল মেনে চলবা, তুমি কি পরিবার পরিকল্পনা করো, না করলো এটা করবা, এই জ্ঞান দিতে তো বাসায় ঢুকবে, বাসায় ঢুকে তোমাকে জ্ঞান দেবে, বাচ্চা কাচ্চাকে জ্ঞান দিবে। এই অতিরিক্ত জ্ঞান দানের ফলে যেটা হবে, তুমিও মেজাজ খারাপ হবা, ঠিক আছে, এবং তোমার বাচ্চা কাচ্চাদেরও মেজাজ খারাপ হবে। কারণ অফুরন্ত জ্ঞান যাদের আছে এবং যারা সেটা ক্রমান্বয়ে ঢালতে থাকে, হ্যাঁ, তাদের সাথে জীবনযাপন করা সত্যি কষ্টকর। আর দ্বিতীয় কথা হচ্ছে, স্কুল কলেজ ভার্সিটি যাই বলো না কেন, এসব মাস্টার ফাস্টারদের দিকে আগাও না। কারণ হচ্ছে প্রতি বছর এরা এক ঝাঁক কচি মানে কি বলবো, এক ঝাঁক তরুণ ইয়েদের সম্পর্কে সংস্পর্শে আসে, শিক্ষার্থীদের সঙ্গে। না, সে নটরডেম কলেজে। ও, তাহলে তো আরো বিপদ রে মা।
আল্লাহ না করুক, যদি সে কোনো ধরো আমি ওরকম করে বলতেছি না, ধরো এটা ইউরোপ না, এটা ইউরোপ না, বাট এনিওয়ে এটা তো ইউরোপ না বললে ইউরোপে এটা দেখা যায়, বাংলাদেশেও যে নাই তো সেই, যাই হোক তোমার ডিসিশন, তুমি যা খুশি তাই করো, কি বা বলার আছে আমাদের। এই যে ইস্তিয়াক, তাকে তার এক কলেজের টিচার পছন্দ করত, অনেক কষ্টে সে মুক্তি পাইছে। জাহিদ, তুমি জানো সে কেন কলেজ থেকে বহিষ্কার হয়েছিল? তুমি তো জানো না। তোমরা, তোমাদের মেয়েদের ধারণা কি তোমরাই কেবল নিগ্রহের শিকার হও। এই আমি স্কুলে বৃহস্পতিবার যাইতাম না, কেন জানো? কেন? এক টিচার আমাকে পছন্দ হতো, ওই দিন বৃহস্পতিবার এত চিঠি লিখতো ছোট ছোট, পড়া স্কুল বাদ দিচ্ছে। আমাকে কি বলছে জানেন? কি বলছে? তুমি সারাদিন রবি রবি করো, খোঁজ নিয়ে দেখো রবি তোমার বাপের বয়সী হবে। এটা সত্যি, এটা সত্যি হওয়ার কোনো কারণই নেই। শ্যামা, তোমার কি মনে হয় আমি তোমার বাবার বয়সী? কখনো না, কখনো না শ্যামা। সিরিয়াসলি, আমি বাংলায় আমি বলি, তুমি তো জানো যে আমি টুকটাক সাহিত্য চর্চা করি, কিন্তু আমার বিরুদ্ধে বিরাট অভিযোগ যে আমি আলস্যের কারণে লিখি না। শ্যামা, আমি তোমাকে এই রেডিওর কোটি কোটি শ্রোতাকে সাক্ষী রেখে বলতেছি, তুমি যদি তোমার হাত দিয়ে আমার ডান হাতটা একবার ছুঁয়ে দাও, আমি দিস্তার পর দিস্তার লিখবো। শ্যামা, ট্রাস্ট মি, আমি দিস্তার পর দিস্তা লিখে যাব। ভালো। শ্যামা, তুমি কি বাংলা সাহিত্যের মুখপানে একবার তাকায় আমার ডান হাত ছুঁয়ে দিবা? আমার জন্য না, কবে ছোঁয়া যায় না, রেডিওতে ছোঁয়া যায় না, বাট কোথায় বলেন? তোমার বাসা কোথায় জানো? বেইলি রোড, খুব ভালো জায়গা। তোমার বাবা কি করে? টিচার। তোমার বাবু টিচার সম্পর্কে যা বলছি ওইটা অর্ধেক সত্য, ওইটা তোমার ওই যে টিচার সম্পর্কে যা বলছি ওইটা অর্ধেক সত্য, তোমার বাবা মার জন্য এটা প্রযোজ্য না, অন্যদের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে? বেইলি রোডে কি বুমার্সে কালকে দেখা করি? অবশ্যই, কেন নয়। সন্ধ্যার পর। তুমি কি ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড? আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চেষ্টা করেছিলাম, কিন্তু যায়নি। কোনো সমস্যা নাই, তুমি ফোনটা এখনই কাটবা না, যাই তোমার নাম্বার নেমে আমি আজকে তোমার কি ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, তারপর ইমো, তারপর কি যেন আছে লিঙ্ক, আর কি যেন আছে কি জানি ভাই, আমি এগুলো জানি না, আমি শুধু ফেসবুকে। তুমি শুধু, কোনো সমস্যা নাই, তোমার দুইটা বুক থাকবে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে রবির বুক। জাস্ট ট্রাস্ট মি, দেয়ার ইজ নো বুক ইউ নিড। একটা টেক্সট বুক থাকবে বাংলার। আমার সংসার যতটুকু ছিল ততটুকু মনে আজকে ভাঙবে। বিশ্বাস করো, ওই তুমি যে লোকটাকে পছন্দ করো ওই লোকটার নাম কি? কেন? এমনি বলো, শুনে রাখি। কিছু না, তার নাম কিছু না। সে হচ্ছে, নাম বলবো? হ্যাঁ, অবশ্যই বলো। না ঠিক, তার ছাত্ররা হয়তো শুনবে। তার ছাত্ররা শুনবে। ছাত্রদেরকে বলছি, যে টিচার তোমাদের দিকে জুলজুল করে তাকায় থাকে, ধরে নিবা এই হচ্ছে সেই। ওকে, না কিছু না শ্যামা, তোমার জন্য আমি একটা গান লিখছি, এই গানটা শুধু তোমার জন্য। হ্যাঁ, তুমি আমার হাতটা ধরো, ডান হাতটা। কালকে আসলে ধরবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা মানসিক ভাবে ধরো। হ্যাঁ, মানসিক ভাবে প্রস্তুত। শ্যামা, তোমার জন্য আমি একটা গান লিখছি। কি গান? যার জন্য গান লেখা হয়, রবীন্দ্রনাথ ধরো কাদম্বিনী দেবীকে নিয়ে অজস্র গান লিখেছেন, শতাধিক গান লিখেছেন, কিন্তু কোথাও কাদম্বিনী দেবীর কাও নাই। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তারা, সব তোমার এই উনার এই হ্যান ত্যান করে পার পেয়ে গেছে। না না না, এক মিনিট, ওই তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এখানে তোমার এই কিন্তু ঈশ্বর। এটা কাদম্বিনী দেবী। রবি, এই জায়গাটায় বাংলা ছাত্রী না তুমি? বাংলা ছাত্রী একটু বেশি বুঝে, আমার কাছ থেকে শুনে নাও। এটা হচ্ছে পূজা পর্বের গান। পূজা পর্বের গান। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এই টাইপের যারা অতি 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 মহামানব ছিলেন, তাদের গানের দুইটা অর্থ সব সময় থাকে, ঠিক আছে? শেক্সপিয়ারের অনেক লাইন আছে, ভার্স আছে, যেগুলার সবসময় ডাবল মিনিং হয়। রবীন্দ্রনাথের এই একটা সুবিধা ছিল, ঠিক আছে? প্রেমের গান পূজার গান বলে চালাই দিচ্ছে, পূজার গান প্রেমের গান বলে চালাই দিচ্ছে, ঠিক আছে? তোমার এই করিয়াছে জীবনের ধ্রুব তারা, এটা রবীন্দ্রনাথ লিখেছিলেন তিনি যখন চন্দননগরে থাকতেন, ঠিক আছে? তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের চন্দননগরে একটা ছোট্ট বাড়ি ছিল। যতীন্দ্রনাথ ঠাকুর এবং যতীন্দ্রনাথ জ্যোতিদার, তার প্রিয় জ্যোতিদার প্রিয়তর বউ কাদম্বিনী দেবী, যাকে
রবীন্দ্রনাথ শ্রীমতী হে বলে ডাকতেন, ঠিক আছে? সেই সময় সেই চন্দননগরে বসে রবীন্দ্রনাথ কাদম্বিনী দেবীর জন্য এই গানটি লিখেছিলেন। তোমাকে আরেকটা মজার কথা বলি, কাদম্বিনী দেবীর জন্য আরেকটাই গান লিখেছিলেন। কাদম্বিনী যখন রবীন্দ্রনাথ কবি হিসেবে খুব বিখ্যাত হয়ে গেলেন, বাইরে তার ডাক পড়তে থাকলো, বিভিন্ন সাহিত্য সভায় তিনি যান, তিনি তার বৌদিকে আর সময় দিতে পারতেন না। একদিন তার বৌদির মানে কাদম্বিনী দেবীর বা নতুন বৌঠানের মাথা পুরা গরম হয়ে গেছে, রবীন্দ্রনাথ তার দিকে মনোযোগ দেয় না, মেজাজ টেজাজ খুবই খারাপ। আর রবীন্দ্রনাথ এক মনে লিখতেছে, হঠাৎ করে তার লেখা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে হঠাৎ করে খেয়াল করে দেখলো যে কাদম্বিনী দেবী খুবই অস্থির হয়ে ছটফট করে ঘুরতেছে। তখন রবীন্দ্রনাথ বুঝছে যে অনেকদিন সে কাদম্বিনী দেবীর খোঁজ নেয় না, তার সঙ্গে রঙ্গরসিকতা করে না, কাদম্বিনী দেবীর মন খুবই খারাপ। তখন রবীন্দ্রনাথ তাড়াতাড়ি ওই চন্দননগরের বাড়ি থেকে নিচে নেমে কয়েকটা কদম ফুল ছিঁড়ে নিয়ে তার বৌদিকে দিয়ে বলল, বাদল দিনের প্রথম কদম ফুল তোমাকে দিলাম। তো কাদম্বিনী দেবী হেসে দিছে, হ্যাঁ হেসে দিয়ে বলছে, এটা এই কদম ফুল প্রথম কদম ফুল না, এর আগেও কদম ফুল ফুটছে, আমি এটা তোমার আগেই দেখছি। যেহেতু তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সাথে সাথে এটাকে মেকআপ দিলে নেই, বলে না, পৃথিবীর যত কদম ফুটে সব প্রথম কদম ফুটে এবং সব তোমার জন্য কদম ফুটে। এবং ওইখান থেকে এই গানটা আসছে, বাদল দিনের প্রথম কদম ফুল। এখন তুমিও যদি এই গানটাকে বলো পূজা ও পার্বণের গান, পূজা ও পর্বের গান, পূজা উৎসবের গান, সেটা তুমি বলতে পারো, সেই স্বাধীনতা তোমার আছে। বাট প্রত্যেকটা গানের পিছনে একটা ইতিহাস আছে। যাক, আমি তোমাকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কাদম্বিনী দেবীকে নিয়ে অসংখ্য গান লিখেছেন, রবীন্দ্রনাথ রানুকে নিয়ে অসংখ্য গান লিখেছেন, রবীন্দ্রনাথ তোমার ভিক্টোরিয়া কাম্পকে নিয়ে অসংখ্য গান লিখেছেন। কোন গানে রবীন্দ্রনাথ কারো নাম উল্লেখ করেননি। এই কারণে রবীন্দ্রনাথ আর আমার মতো যারা বোকা আছে তারা একটা বই উৎসর্গ করে সব কটা মেয়ের নাম বলে দিচ্ছে, শেষ পুরা। ওই ধরো আমি দুইটা, হ্যাঁ কি ঐশী ঐশী টৈশী, হ্যাঁ নাম একদম পুরা ধরা। ওই বই ঐশী ছাড়া আর কোন মেয়ে হাতেও নেই, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে একটা গান লিখছি, আমি চেষ্টা করছি এই গানে যাতে শ্যামার নামটা না থাকে, বাট ট্রাস্ট মি কিভাবে যেন মনের ভুলে শ্যামা নামটি থেকে গেছে। শ্যামা মাই সুইটহার্ট, তুমি লাইনটা কাইটো না, কিন্তু তুমি গানটা শোনো এবং তোমার জন্য এক নদী ভালোবাসা, এক সমুদ্র ভালোবাসা। শ্যামা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার ওই যে ওই কলেজ টিচার শুনলে হাড্ডি গুড্ডি সব গুলা গুলা করে দেবো। শ্যামা, তোমার জন্য এই গানটা। হ্যালো, কে বলছিলে? ওয়ালাইকুম সালাম। ভালো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ, আপনি কে বলছিলেন? জি, আমি সন্ধ্যা বলছিলাম। কি নাম? সন্ধ্যা। সন্ধ্যা? হ্যাঁ। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও প্রেমের কি যেন একটা আছে, তুমি সন্ধ্যার, দেখো এটা স্যার দত্ত, তুমি সন্ধ্যার মেঘমালা, দুর্দান্ত একটা রবীন্দ্রসঙ্গীত আছে, তুমি সন্ধ্যার মেঘমালা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলো। গানটা অনেক সুন্দর। এই যে উপরে সুমন চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, কোন গানটা? মাত্র যে ওই যে এটা কি তুমি তোমার লাইফে প্রথম শুনলা? না, অবশ্যই লাইফে প্রথম শুনি না। আর তুমি কি করো এইটা আগে বলো। আমি নিউ মার্কেটে জব করি। নিউ মার্কেটে জব করো? হ্যাঁ। নিউ মার্কেটে কোথায় জব করো? জুয়েলারি দোকানে? সরি, জুয়েলারি দোকানে? না ভাইয়া। তাহলে তো আপনি যে কাপড় চোপড় কেনা হয়, মেয়েদের কাপড় চোপড়। তুমি সেখানে জব করো? ও ফাটাফাটি। ছেলেদের কাপড় চোপড় বেচো না? হ্যাঁ বেচি। ও ফাটাফাটি। তো নিউ মার্কেটের দোকানটার নাম কি? একটা ফ্রি অ্যাড করে দেই। আমার নিউ মার্কেটের নাম? হ্যাঁ, দোকানের নাম? নুরজামাল। নুরজামাল। কি নাম? নুরজামাল। নিউ মার্কেট, নুরজামাল মার্কেট। নুরজামাল মার্কেট। তোমার দোকানটার নাম কি? নুরজামাল। নুরজামাল? জি। এটা কি নুরজামাল শুনতেছি আমি? নুরজামাল। নুরজামাল, আচ্ছা ঠিক আছে। নুরজামাল মার্কেটে আছে আমাদের সন্ধ্যা। প্লিজ তোমরা জামা কাপড় কি কি, জামা কাপড়ের মধ্যে কি কি বেচো তোমরা? থ্রি কোয়ার্টার প্যান্ট, গেঞ্জি, টি শার্ট। থ্রি কোয়ার্টার প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, মোজা। মোজা বেচো না? মোজা পাওয়া যায়? ও ফাটাফাটি, মোজা পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যাবে। আপনার গরমের জন্য যে সোয়েটার গুলা আপনি বিদেশ থেকে আনতে হবে না। ও, তুমি এখানে পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ইস্তিয়াক, তুমি আজকে এই শোতে প্রথম আসলা, বাট ট্রাই টু সি আওয়ার, কি বলবো, আমাদের ইটা দেখার চেষ্টা করো, শ্রোতাদের বৈচিত্র্য। এর আগে যে বেটা ফোন করলো সে বাংলায় অনার্স পড়ে ঢাকা ইউনিভার্সিটি। এখন যে বেটা ফোন করলো সে নিউ মার্কেটে একটা কাপড়ের দোকানে জব করে। মানে সিরিয়াসলি, মানে যেটা হয়, আমি তো ধরো নানান রকম পরিসংখ্যান নিয়ে আমাকে কাজ করতে হয় এখন। মানে তখন ওই যে সোসাইটিকে অনেকভাবে ভাগ করা হয়, তুমি জানো,
ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ইকোনমিক ক্লাস বা সোশিও ইকোনমিক ক্লাস, এসএসসি বলে না, এসএসসি এ, বি, সি। এবং আমরা যে কোনো শোকে আমরা তিনটা মানে কয়েকটা ক্লাসে ভাগ করে ফেলি, যে এটা আপার ক্লাসের জন্য, এটা মিডল ক্লাসের জন্য, এটা লোয়ার মিডল ক্লাসের জন্য। হ্যাঁ, বাট এই শোটা হচ্ছে মানে সিরিয়াসলি ওই আমাদের এই শো শোনেন, কলেজের শিক্ষিকা আছেন এমন একজন শো শোনেন, মা ছেলে একসঙ্গে শোনেন, মা মেয়ে একসঙ্গে শোনে, বাবা মেয়ে একসঙ্গে শোনে, এবং দুই বোন একসঙ্গে শোনে, ভাই বোন একসঙ্গে শোনে, এবং নানান ধরনের। এবং এটাই আমাদের সৌন্দর্য। এবং প্রচুর মানুষের গল্প, যে মানে তুমি তো একজন লেখক, সো আমি চাই যে তুমি অন্তত এইসব সঙ্গে যুক্ত থাকো, কেননা অসংখ্য অজস্র গল্প তুমি এদের মধ্যে থেকে পাবা। যেমন এই যে মেয়েটা নিউ মার্কেটে কাপড়ের দোকান চালাচ্ছে, বা যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় পড়ে এবং তার প্রেমিক ভাবে যে সে অন্য আরেকজনের সাথে প্রেম করে, সেও খুব বিখ্যাত একটা কলেজের টিচার। অনেক 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 গল্প। আশা করি ইস্তেক তোমার কেমন লাগতেছে শোটা? অবশ্যই ভালো লাগতেছে, আপনার গল্প ভালো লাগতেছে, তাদের গল্প ভালো লাগতেছে। ভালো গল্প, যেখানে গল্প আছে জীবন আছে, সেটা তো ভালোই থাকে। সেটাই। আমি একবার একটা কোথায় যেন বলছিলাম যে মানুষের জীবনে দুইটা কাজ আছে, একটা হচ্ছে গল্প বলা, আর দ্বিতীয় কাজটা হচ্ছে গল্প শোনা। এর বাইরে আমাদের কোনো কাজ নেই। সন্ধ্যা, তোমার জন্য একটা গান, তুমি সন্ধ্যার ও মেঘমালা, এই গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাই। আগামী শুক্রবার আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, গল্প শুনতে থাকো, গল্প বলতে থাকো। গুড বাই।